ওকে। আজকে 18 এপ্রিল, পেন্সিল বক্স বায়ার্স প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আজকে আমাদের হচ্ছে ল্যাব 10। হ্যাঁ, আমরা প্রিভিয়াস ল্যাবগুলোতে আমাদের বেসিক HTML বা শুধু HTML বলতে আমরা যা বুঝি এটা আমরা কমপ্লিট করছি। আজকে থেকে HTML পরে যে আমাদের কাজ সেটা আমরা শুরু করবো আর কি। তো আমরা একদম শুরুতে এই জিনিসটা দেখতেছিলাম, এটাকে বলতেছিলাম কি পার্ট অফ ওয়েব ডিজাইনিং। অর্থাৎ ওয়েব ডিজাইন কোড করার যে আমাদের হচ্ছে যে কি প্যাটার্ন বা ওয়ান বাই ওয়ান লেয়ার সেটা এখানে দেখতেছিলাম। প্রথমে আমরা হচ্ছে কাজ করতেছিলাম কাকে নিয়ে, HTML নিয়ে। হ্যাঁ, তো HTML দিয়ে আমরা কি করতে পারতাম, স্ট্রাকচার এবং কন্টেন্টটা করতে পারতাম। তো আমরা এতদিন যে HTML শিখছি এটা মূলত হচ্ছে কন্টেন্ট বেস HTML শিখছি। হ্যাঁ, তো এবং এখানে হচ্ছে যে হাতেখড়ি হয়ে গেছে আমাদের কিভাবে HTML কাজ করে এটা আমরা বুঝে গেছি, কিভাবে ওয়েব কাজ করে এগুলো বুঝে গেছি আমরা। এখন হচ্ছে যে এই HTML এর সাথে যদি আমরা ডিজাইন করতে চাই আমাদের লাগবে হচ্ছে যে CSS লাগবে। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে যে প্রেজেন্টেশন লেয়ার। তো সিএসএস যখন আমরা শিখবো, সিএসএস এর সাথে সাথে আমাদের হচ্ছে যে এই যে এইচটিএমএল এর একটা পার্ট আমাদের চলে আসবে, সেটা হচ্ছে কি স্ট্রাকচার। তাহলে সিএসএস, এইচটিএমএল স্ট্রাকচার এবং কন্টেন্ট গুলো আমরা অ্যাপ্লাই করে ফেলবো সিএসএস এর সাথে। তাহলে আমাদের এরকম মানে যে বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখি, এই ওয়েবসাইট গুলো আমরা কি তৈরি করতে পারবো আর কি, প্রফেশনাল ওয়েবসাইট গুলো। যেমন ধরেন এই ওয়েবসাইটটা যদি আমরা দেখি যে এখানে হচ্ছে লোগো আছে, এখানে নেমবার গুলো আছে, এখানে একটা স্লাইডার আছে। হ্যাঁ, তো এখানে কিছু অ্যাবাউট আছে, এর সাথে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো এগুলো মূলত হচ্ছে যে কি ওই HTML CSS এর একটা কম্বিনেশন এটা। হ্যাঁ, তো HTML দিয়ে এগুলো হচ্ছে কি কন্টেন্ট, এগুলো হচ্ছে কি কন্টেন্ট, এগুলো কন্টেন্ট। আবার এই যে কন্টেন্টটা এটা এখানে বসছে, এই পাশটা ফাঁকা আছে। হ্যাঁ, এখানে লোগোটা এখানে বসছে, এই পাশে নেমবারটা বসছে, এটা হচ্ছে স্ট্রাকচার। ওকে। আবার এটার পিছনে হোয়াইট কালার, এগুলো ব্ল্যাক কালার, আবার মাউস বাটন দিলে একটা কি ওই যে অরেঞ্জ টাইপের একটা কালার আসছে, এগুলো হচ্ছে কি সিএসএস। তো আমরা যখন সিএসএস শিখবো তখন সাথে সাথে এই জিনিসগুলো চলে আসবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে সিএসএস কিন্তু একা কাজ করতে পারে না। সিএসএস কাজ করার জন্য তার কাছে কি মাস্ট বি HTML-টা লাগবে। সো HTML হচ্ছে ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের বেলায় গেলে একই অবস্থা, সেও একা কাজ করতে পারবে না, তার হচ্ছে যে কি লাগবে HTML লাগবে। HTML ছাড়া সেও কাজ করতে পারবে না। তো চলো আমরা সিএসএসটা শুরু করে দিই। তো সিএসএস এর সাথে বাদ বাকি যে HTML-টা আছে সেটা আমরা কি আমরা শিখে ফেলবো আর কি। হ্যাঁ, ওকে। সিএসএস, সিএসএস এর ফুল মিনিং হচ্ছে যে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, তো আমরা হচ্ছে HTML কে বলছিলাম কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপর বলছিলাম কি এটা কি একটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কেন এটা বলছিলাম, কারণ হচ্ছে এখানে অসংখ্য কি ট্যাগ আছে। হ্যাঁ, আমরা যেটা দেখতেছি এতদিন ধরে যে ট্যাগ দিয়ে আসলে পুরো HTML-টা কি স্ট্রাকচার করা, ট্যাগ ছাড়া কোনো কাজ এখানে পসিবল না। এবার ট্যাগ দিলে ট্যাগের ভিতরে আপনি অ্যাট্রিবিউট দিতে পারতেছেন, ট্যাগের ভিতরে আপনি কন্টেন্ট লিখতে পারতেছেন, অনেক কিছু পসিবল, বাট উইদাউট ট্যাগ কোনো কিছুই পসিবল না। একইভাবে সিএসএস কে আমরা বলতে পারি হচ্ছে যে সিলেক্টর বেসড স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি সিএসএস যখন করবেন দেখবেন যে এটার ভিতরে যা আছে সবই সিলেক্টর। বাট সিলেক্টর অনেক রকম রূপ থাকতে পারে, অনেক ধরন থাকতে পারে, বাট যা থাকবে কি সবই সিলেক্টর। এই সিলেক্টর গুলা HTML এর সাথে কি রিলেটেড থাকবে, HTML এর সাথে তাদের একটা রিলেশন থাকবে। সেই রিলেশনের সাথে মাধ্যমে তারা তাদের ডিজাইন গুলো HTML এর মধ্যে অ্যাপ্লাই করবে, আর আমরা কি আউটপুটে কালারফুল একটা ডিজাইন, কালারফুল একটা টেমপ্লেট আমরা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে সিএসএস এর ফুল মিনিং হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা হচ্ছে কি সিলেক্টর বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটাও ল্যাঙ্গুয়েজ, বাট এটা কিন্তু প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ না। HTML ল্যাঙ্গুয়েজ, বাট ওটাও কি প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ না, এগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আর সিএসএস এর ফুল মিনিং বলার সময় অ্যাসটা বাদ দেন না। হ্যাঁ, পরীক্ষাতে যেটা হয় যে অনেকে অ্যাসটা বাদ দেন, সো এটাতে হচ্ছে প্রশ্ন কেটে দেয়। হ্যাঁ, এই অ্যাস সহ স্টাইল শিটস। ওকে, আচ্ছা। সিএসএস এর এখানে বলা হচ্ছে কি দেখি আমরা, চলেন সিএসএস কি এটা আর একটা ডিটেলসে বলা হচ্ছে। Cascading style sheets is a style sheet language used to describe the presentation of a document written in HTML. হ্যাঁ, HTML এর লিখা যে ডকুমেন্টটা সেটা কি হবে, ডিসক্রাইব কি হবে, প্রেজেন্টেশন হবে সেটা কি ডিসক্রাইব করতেছে। অর্থাৎ সিএসএস বলে দিচ্ছে কিভাবে HTML-টা আউটপুটে কি শো হবে। এটা এক্স্যাক্টলি আমরা এখানে এক্সাম্পলটা থেকে পাই। কারণ স্ট্রাকচার করলে আমরা হয়তো বা কি এক এই লোগোটা এক পাশে, আপনার নামটা এক পাশে পাঠাতে পারতেছি, এটা স্ট্রাকচার মাধ্যমে। কিন্তু স্ট্রাকচার যখনই সিএসএস অ্যাপ্লাই করুন তখনই আসলে পসিবল দুই পাশে যাওয়া। আপনারা আমরা দুই একদিনের মধ্যে এগুলো দেখতে পারবো, যখন দেখবো যে এখানে এটা পড়াচ্ছি এখানে এটা পড়াচ্ছি কিন্তু আসলে যাবে না।
পাশাপাশি এগুলো কি বসবে না, কিন্তু স্ট্রাকচার আমরা দিয়ে দিচ্ছি না, শুধু HTML দিয়ে এটা কি যায় না, কিন্তু স্ট্রাকচার আমরা বসাই দিচ্ছি যে এখানে একটা ইমেজ আছে, এখানে একটা নাম্বার আছে, আমরা এটা বসাইতে পারবো, কিন্তু এটা যে পাশাপাশি বসবে এটা বলে দিব হচ্ছে কি CSS। ওকে, সে ডিসক্রাইব করে দিবে, সে অ্যাকচুয়ালি কি একদম বলেই দিবে যে হ্যাঁ আমার এলিমেন্ট গুলা কোনটা কোথায় বসবে, কোনটা কি কালার হবে, কোনটা কিভাবে বিহেভ করবে। CSS describe how elements should be rendered on a screen, যেটা আমরা বলতেছিলাম CSS কি আপনার ডিসক্রাইব করবে কিভাবে রেন্ডার হবে আপনার এলিমেন্ট গুলা কোন স্ক্রিনে, পেপারে, স্পেসে, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের মিডিয়ার কথা বলতেছে, ওয়েব পেজের কথা বলতেছে আর কি, কিভাবে এটা ডিসপ্লে হবে, রেন্ডার হবে সেটা বলে দিবে CSS। ওকে, তাহলে আমরা যদি আরেকবার যদি এটা একটু রিকল করি তাহলে কি বলতে পারি, ক্যাসকেডিং স্টাইল শিট, এটা একটা কি সিলেক্টর বেসড স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এটার কাজ হচ্ছে HTML টা কিভাবে আউটপুটে শো হবে, ব্রাউজারে শো হবে সেটা কি ঠিক করে দেওয়া, বলে দেওয়া। ওকে, এরপরে এখানে আরেকটা জিনিস দেখতে পাই, দেখেন CSS শুরু হয় 1994 থেকে, আর এটা হচ্ছিল কি হ্যাকন উইলিয়াম লি, উনিও CRN এ কাজ করতো। হ্যাঁ, ওই টিম বার্নার্স লি উনিও কিন্তু CRN এ কাজ করতো, হ্যাঁ, যখন উনি বানাইছে আর কি এটা HTML কে আবিষ্কার করছে টিম বার্নার্স লি। হ্যাঁ, আর হচ্ছে CSS হচ্ছে যে হ্যাকন উইলিয়াম লি। আপনি যদি এখান থেকে এটা নিয়ে যদি গুগল করেন তাহলে হচ্ছে গুগল যদি করি আমরা, এই যে ইনি হচ্ছে হ্যাকন উইলিয়াম লি। হ্যাঁ, উনিও এখনো জীবিত আছে, 1965 সালে উনি জন্মগ্রহণ, 60 বছর হয়েছে ওনার। এই অবস্থা আর কি। এই লোক হচ্ছে টিম বার্নার্স লি, উনি এখনো আছে। হ্যাঁ, এগুলা নামগুলো মনে রাখে না, তো কিছু আমাদের লাগবে না। আচ্ছা, এর CSS এর ভার্সনগুলো আমরা দেখে আসি, হ্যাঁ, CSS হিস্টরি দেখে আসি আমরা। CSS হিস্টরি, আচ্ছা দেখেন এদের হচ্ছে যে কি সুন্দর, মানে হচ্ছে জাস্ট হলো একটা সিম্পল একটা পেজ। আমাদের দেশে কোনো কি এরকম একটা পেজ বানালে তার চাকরি থাকবে না, আচ্ছা এটা কিন্তু একটা ইউনিভার্সিটির পেজ, একটা বোস্টন ইউনিভার্সিটি। আচ্ছা, এটা হলো ওদের মেন সেট ঠিকই আছে। এটা এরকম রাখার কারণ হচ্ছে যে এদের সম্মানে এরকম রাখা অ্যাকচুয়ালি, ওনারা যখন বানিয়েছে তখন জিনিসটা কি এরকমই ছিল, তো দ্যাটস ওয়াই জিনিসটাকে এরকমভাবে রাখছে। তো যেটা বলতেছে যে 1994 সালে এটা কোনো আইডিয়া আসে মাথায়, তার ফার্স্ট রিলিজ হয় হচ্ছে যে কি 1996, সেকেন্ড রিলিজ হয় 1998, এরপর আরেকটা রিলিজ হয় কি 2011-তে। হ্যাঁ, তো এটাকে প্রথমটা হচ্ছে CSS2, এরপর হচ্ছে এটা CSS 2.1, আর এটা যেহেতু ফার্স্ট ভার্সন তাহলে CS1 হতে পারে, এটা এরকম কিছু একটা CS1, CSS2, CS2.1। আর আমরা এখন যেটা ইউজ করি সেটা হলো CSS3। এটা অনেক আগেই আসছে, কিন্তু এরপরে এটার আর কোনো কি আপডেট ভার্সন আমরা পাই নাই আর কি। হ্যাঁ, CSS3 এটা 2011-তে বলছে এরা। হ্যাঁ, এদের মধ্যে হচ্ছে যে 98 হচ্ছে কি 2, 2002 হচ্ছে কি 2.1, আর 2011 থেকে হচ্ছে কি CSS3 begins to roll out as collection modular specification enable advanced styling interactivity। এরও বলছে কি 20-এ বলছে কি CS4 is development বিং অ্যাডভান্স ফিচার টু দ্য, এটা অ্যাকচুয়ালি বের হয় না, এটা এরা দেয় আর কি। এটা যেটা হচ্ছে যে CSS3 আসার পর থেকে যদি কোনো নতুন আপডেট আসে সেটা এটার মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, মানে সেটা এখনো অফিসিয়ালি CSS বা HTML এর পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট হয় না যে CS4 বলে কিছু একটা আছে। ওকে, সো অ্যাট লেটেস্ট হচ্ছে CSS3, আমরা CS3টাই শিখবো। হ্যাঁ, CSS3, দেখো CSS3 এটা বোঝার উপায় কি, আপাতত হচ্ছে কোড যে প্যাটার্ন আমরা শিখবো সেটা ওই প্যাটার্নটা ফলো করলে হবে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা আরো কারো কোনো আছে কিনা, ব্যাখ্যা আছে কিনা দেখি আমরা তাহলে। হুম,
এদের মধ্যে তিনটা, CS1, CS2, CS2.1, CS3, হ্যাঁ। ওকে, আর CS4 হচ্ছে প্রপোজড বলা হচ্ছে এখানে। ওকে, ফাইন। তো এটা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসলে আমরা সবাই এটা জানতে পারবো অ্যাকচুয়ালি, তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, আমরা একটা মেন এটা চলে আসি, হ্যাঁ। তো আমরা শুরুতে বলছিলাম কি সিলেক্টর বেসড অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ, আপনারা হয়তো বিষয়গুলো জানেন, তো একটু আমরা একটু কোর থেকে জানার চেষ্টা করি অ্যাকচুয়ালি। আসেন, আপনার ট্যাগের একটা সিনট্যাক্স ছিল, এই সিলেক্টর গুলোর একটা কি আছে সিনট্যাক্স আছে, হ্যাঁ। এটা যে কিরকম বিষয়টা, আপনার সিলেক্টরের নাম থাকবে এবং একটা কি কার্লি ব্র্যাকেট থাকবে, শেষ হবে শুরু হবে, তার ভিতরে হচ্ছে কি প্রপার্টি ভ্যালুগুলো থাকবে। প্রপার্টি ভ্যালু জিনিসটা কি, এগুলো যে ফিচার্স গুলা, যেমন হচ্ছে যে আমরা ওই যে অ্যাট্রিবিউট শিখতেছিলাম, অ্যাট্রিবিউট আমরা লিখতেছিলাম কি টাইটেল একটা অ্যাট্রিবিউট, তারপর লিখতেছিলাম কি অল্টার একটা অ্যাট্রিবিউট, তারপর লিখতেছিলাম উইড একটা অ্যাট্রিবিউট, তারপর হাইট, হ্যাঁ। এগুলো আমরা ইউজ করছি না এগুলা। টেবিলের ভিতরে হচ্ছে কি কল স্প্যান, রো স্প্যান, এরপর হচ্ছে কি কি সেল প্যাডিং, সেল স্পেসিং, এগুলো হচ্ছে একটা কি ফিচার্স, আমরা ওই ট্যাগগুলোকে দিয়ে দিচ্ছিলাম। এখন এই ফিচার্স গুলোর ট্যাগকে সরাসরি আমরা দিব না, ফিচার্স গুলো আমরা দিব হচ্ছে কাকে, সিলেক্টরকে, হ্যাঁ। এই সিলেক্টরটা যে HTML এর সাথে কি রিলেশন তৈরি করবে, তখন এইখানে থাকা ফিচার্স গুলা ওই ট্যাগের উপরে যায় কি অ্যাপ্লাই হয়ে যাবে। কনসেপ্ট বোঝা যাচ্ছে, যে আমরা সব ফিচার্স দিব এখন কাকে, সিলেক্টরকে। সিলেক্টর যে HTML এর সাথে একটা সম্পর্ক রাখবে, তৈরি করবে, দেন যে সিলেক্টর যে HTML এর সাথে কি সম্পর্ক তৈরি করবে, সেই HTML ট্যাগকে সিলেক্টরে থাকা ফিচার্স গুলো, ডিজাইন গুলো দিয়ে দিবে। এখন এখানে কিভাবে লিখতে হয় ফিচার্স গুলো, ফিচার্সের একটা কি নাম থাকে, তাকে বলা হয় কি প্রপার্টি। ওই ফিচার্সের একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা ওই প্রপার্টি অনুযায়ী এক এক ধরনের ভ্যালু একই রকম হয় আর কি, ভ্যালুগুলো আলাদা আলাদা হয়, সেই ভ্যালুগুলো দিতে হয় এখানে, হ্যাঁ। আর প্রতিটা ফিচার্স আর ভ্যালুর মধ্যে মাঝখানে থাকবে কি ক্লোন, আর শেষে থাকবে কি সেমি ক্লোন। এইভাবে আপনি অসংখ্য ফিচার্স ভ্যালু একটা সিলেক্টরের মধ্যে দিতে পারবেন। লাইক ধরেন এইখানে প্রপার্টি হচ্ছে, কথার কথা হচ্ছে কি কালার, হ্যাঁ। একটা ভ্যালু হয়ে যাবে কি ধরেন রেড, তারপরে বুঝে জিনিসটা। এরপরে এন্টার দিলাম, ধরেন এন্টার দিয়ে আপনি ফিচার্স লিখলাম, ধরেন কথার কথা হচ্ছে উইড, উইড, হ্যাঁ। তো উইডটা কেমন আমরা অলরেডি জানি, ধরেন 100% বা 100 পিক্সেল এরকম তো বিষয়টা, রাইট। আমি দিলাম 100%। দেখা যায় যে ভ্যালু অলরেডি দুইটা দুই রকম হয়ে গেছে। কার উপরে ডিপেন্ড করছে ভ্যালুগুলো, এই যে ফিচার্সের যে নাম তার উপরে কি ডিপেন্ড করে, বা প্রপার্টির নাম ডিপেন্ড করে, এটা কি চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভ্যালুগুলো ডিপেন্ড করে কার উপরে, ফিচার্সের বা প্রপার্টির নামের উপরে। ওকে, ফাইন। এখন হচ্ছে যে কিছু কিছু জিনিস আমরা এভাবে দেখলে বুঝে যাব যে এটার ভ্যালু কেমন হতে পারে, আর কিছু কিছু জিনিস আমরা হচ্ছে দেখে দেখে শিখবো বা করে করে শিখবো আর কি। ওকে, তো চলুন আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, আমরা হচ্ছে যে এইটার করে এরপর আমরা একটু এখানে চলে যাই। ওকে, এখানে আমরা একটু চলে আসি। সিএস হচ্ছে তিন ধরনের, হ্যাঁ। সিএস ক ধরনের, তিন ধরনের বা তিনটে উপায়ে সিএস লেখা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হলো ইন্টারনাল সিএস, একটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ। তো এই কোশ্চেনটা পরীক্ষা আসে আপনাদের, যে সিএসএস কোন ধরনের বা কয় উপায়ে লেখা যায়, ইনলাইন উপায়ে, ইন্টারনাল উপায়ে, এক্সটার্নাল উপায়ে। ইনলাইন বলতে কি, যদি আমরা HTML ফাইলের মধ্যেই HTML এর যে ট্যাগ বা এলিমেন্ট, সে এলিমেন্টের মধ্যে যদি সরাসরি সিএসএস লিখে ফেলি, সেটা হচ্ছে কি ইনলাইন সিএসএস। আর ইন্টারনাল সিএসএস হচ্ছে কি HTML ফাইলের ভিতরে, হ্যাঁ, সরাসরি কি আপনার ওই যে ইয়াতে না, হ্যাঁ। ধরেন আপনি H1 লিখলেন, H1 এর ভিতরে না, বা আপনি পি লিখলেন, পির ভিতরে না, H1 এর ভিতরে, পির ভিতরে সরাসরি লিখলে সেটা হচ্ছে কি ইনলাইন। আর যদি আপনি HTML ফাইলের কোন একটা জায়গায় স্পেসিফিক ভাবে আলাদা একটা এরিয়া নিয়ে যদি সিএসএস লিখেন, সেটাকে বলা হয় কি ইন্টারনাল সিএসএস। ওকে, আর একদম ফাইলে HTML ফাইল যেরকম একদম স্পেসিফিক একটা ফাইল, এরকম স্পেসিফিক আলাদা একটা ফাইলে যদি আমরা সিএসএস কোড করি, সেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ। তো আমরা ধরনটা দেখে আসি, তাহলে আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে যে কিভাবে আমরা যেটা সিলেক্টর শিখলাম এটা কিভাবে কাজ করে আর কি, সেটা বুঝে যাবে। এখন এখানে এই তিনটা থেকে হচ্ছে যে আমরা যদি চুজ করি যে বেস্ট প্র্যাকটিস কোনটা বা আমরা কোনটা ইউজ করবো, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওকে, আমরা তিনটা শিখে রাখবো, বাট ইউজ করবো হচ্ছে কোনটা, এক্সটার্নাল সিএসএস। এটা কারণ আছে, আমরা ইউজ করতে হলে জিনিসটা বুঝতে পারবো, তখন আমরা বলবো ইনশাল্লাহ।
প্রথমে আসলে ইনলাইন সিএসএস আমরা যাই, দেন এখানে বলতেছি ইনলাইন সিএসএস কিভাবে লিখে। হ্যাঁ, এটা একটা পি ট্যাগ। ওকে, পি ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট লিখতে পারতাম, বা ইমেজের মধ্যে কি আমরা কি অ্যাট্রিবিউট লিখতে পারতাম। একইভাবে এখানে একটা অ্যাট্রিবিউট লিখতেছে, তার নাম হচ্ছে কি স্টাইল। অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কিভাবে লিখতাম আশা করি আপনার খেয়াল আছে। আমরা লিখতাম হচ্ছে কি এটা ধরেন একটা স্টাইল, এরপর আমরা এভাবে দিতাম। হ্যাঁ, এখানে এসে আমরা ভ্যালুটা লিখে দিতাম, রাইট। এখনো ঘটনাটা আগে ঘটতেছে, ভ্যালুটা এখন হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভ্যালুটা এখন কি দেখেন দুই ভাগে এই ভাগ হয়ে গেছে, একটার মধ্যে ফিচার্স, একটার মধ্যে এটা হচ্ছে কি ভ্যালু। অ্যাট্রিবিউট, ফিচার্স, ভ্যালু, অ্যাট্রিবিউট, ফিচার্স, ভ্যালু। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি সিএসসি হিসেবে কাউন্ট করতেছে। যেমন এখানে আমরা একটাকে দেখতেছিলাম যে দেখেন প্রপার্টি ভ্যালু। হ্যাঁ, সিএসএস এর এই অংশটা এখন সরাসরি চলে আসছে কার মধ্যে, ট্যাগের মধ্যে। প্রপার্টি ভ্যালু, ফিচার্স, ভ্যালু। আর এই ফিচার্স ভ্যালুটা সিএসএস এর অংশ, এটা বোঝানোর জন্য এখানে ইউজ করা হয়েছে স্টাইল অ্যাট্রিবিউট। ওটা ক্লিয়ার? তার মানে আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে হলে আমাদের ইউজ করতে হবে কি স্টাইল অ্যাট্রিবিউট। যে কোনো ট্যাগের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করলে কাজ করবে। আর আমরা এখানে বলছিলাম কি যে একটা সিলেক্টরের ভিতরে আপনি চাইলে অসংখ্য প্রপার্টি গুলো অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আপনি সেম কাজটা করতে পারেন। এটা যদি সিএসএস হয়, হ্যাঁ, তাহলে আপনি এটার ভিতরে আপনি অসংখ্য প্রপার্টি ভ্যালু বা ফিচার্স ভ্যালু অ্যাড করতে পারবেন। কথা ক্লিয়ার? চলো আমরা একটা অ্যাপ্লাই করে দেখে আসেন। চলো আমি এই ফাইলটা কপি পেস্ট করে নিই। ল্যাব 10 আমরা সিএসএস শেষ হলে আমরা হচ্ছে বিএস করে চলে যাবো। আপাতত হচ্ছে সবাই একটু এখানে আরেকটু কিছুদিন কোড করান। ওটা ট্রেন্ড এখন সবাই ইউজ করতেছে, এই জন্য ইউজ করা আর কি আমাদের। চল আমরা একটা করি সিএসএস প্রোটেকশন। আমার কালকে কোর্স লেভেল সব ফেলে দিচ্ছি ওগুলো। হ্যাঁ, এই দেখেন এখানে কিছুই নাই আর। হ্যাঁ, জাস্ট এরকম একটা পেজ। এই যে একটা বডি আছে না, এই বডিতে যা থাকে সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি আউটপুটে ইন্টারফেসে ওয়েব পেজে আমরা কি দেখতে পাই। হ্যাঁ, আমরা একটা পেজটা লোড করে একটু চলেন, আসলাম এখানে এসে যে বডি আছে, বডিতে একটা ট্যাগ। হ্যাঁ, এই বডিটা আউটপুটে দেখা যায়। তাহলে আমরা এই বডিতে কিন্তু চাইলে আমরা কি করতে পারবো, ডিজাইন করতে চাইলে কি করতে পারবো। দেখেন আপাতত হচ্ছে প্রপার্টি গুলো আমরা হয়তো বুঝবো না বা ফিচার্স গুলো বুঝবো না, বাট একটু দেখে রাখি। আমি যদি এসে বডির প্রথম অংশ যদি লিখি স্টাইল, এই এটা একটা কি অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের নাম কি, এটা হলো সিএসএস অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট? সিএসএস অ্যাট্রিবিউট। হ্যাঁ, যেহেতু এটা দিয়ে সিএসএস এর ডিজাইন করা হয়, তো এটাকে বলা হচ্ছে কি স্টাইল অ্যাট্রিবিউট বা সিএসএস অ্যাট্রিবিউট। এটার ভিতরে আমি জাস্ট এখানে লিখেছি, দেখেন আপাতত আমরা এভাবে লিখে রাখি ব্যাকগ্রাউন্ড রেড, দ্যাটস ইট। এবার একটু দেখি, আমরা একটু আসি, ক্লিক করেন, রেড হয়ে গেছে। ওকে, সিম্পল। এটা বলতেছে কি এটা একটা কি ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস। ধরেন এখানে আসলাম, ধরেন এখানে এসে আমি ধরলাম লিখলাম কি H1, H1 বললাম হচ্ছে, ধরেন এখানে এসে হ্যালো বাংলাদেশ। ওকে, এখানে আসেন STY alias style equal to কিছু আবার দিলাম না দিয়ে আমরা এখানে এসে একটু দেখি এটা কি ব্ল্যাক কালারের আছে। এখানে আমি বললাম হচ্ছে কি এটা হলো কি স্টাইল অ্যাট্রিবিউট বা সিএসএস অ্যাট্রিবিউট বা ডিজাইন অ্যাট্রিবিউট, আপনি যাই বলেন না কেন। এখানে আসলাম, এসে আমরা কি সিএসএস লেখা শুরু করব। সিএসএস কিভাবে লিখতে হয়, ফিচার্স অ্যান্ড ভ্যালু, প্রপার্টি অ্যান্ড ভ্যালু। একটা ফিচার্স লিখলাম হচ্ছে ধরেন কি কালার, এরপর এখানে দিলাম ধরেন কি হোয়াইট। হ্যাঁ, ফিচার্স বা প্রপার্টির পরে ক্লোন আর ভ্যালুর পরে সেমিক্লোন হয়ে গেছে। এরপর ধরেন আমি একটা স্পেস দিয়ে লিখলাম হচ্ছে কি ফন্ট সাইজ 50 পিক্সেল। এরপর ধরেন লিখলাম আমি কি টেক্সট এয়ারলাইন, এটা আমি এখানে কাজ করবো না, দিয়ে দেখি না করতে দেখেন। তাহলে দেখেন আমি কি এই জনের মধ্যে তিনটে ফিচার্স আমি এখানে কি অ্যাড করলাম। একটা হচ্ছে কি কালার, একটা হচ্ছে কি ফন্ট সাইজ, সেই ফন্টটাকে কি বড় ছোট করতেছে, আর হচ্ছে টেক্সট এলাইন যেটা কি টেক্সটকে ডানে বামে নিচ্ছে। আর বডিতে একটা ফিচার্স অ্যাড করলাম, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের কি রেড করে দিচ্ছে, পুরো পেজটাকে। মানে এটা পুরো বডি মিন্স তো কি
যা দেখি পুরোটাই কি বডি, সো এটা পুরোটাকে রেড করে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা ইনলাইন সিএসএসটা করতে পারি। একটা অ্যাপ্লাই করে ফেলতে সবাই প্লিজ, বুঝে বুঝে অ্যাপ্লাই করেন একটা ক্রিয়েট করেন ল্যাব 10 দিয়ে, না সুন্দর করে ধীরে ধীরে করেন, সমস্যা নেই। তারা একটা কোডগুলো এইভাবে করার চেষ্টা করবেন। দেখেন এই যে আমি কি করছি, প্রপার্টি লিখছি, ক্লোন দিছি, স্পেস দিছি একটা এখানে, হ্যাঁ, তারপরে ভ্যালু সেমিক্লোন, তারপরে কি স্পেস, প্রপার্টি শুরু ক্লোন স্পেস, তারপরে কি ভ্যালু সেমিক্লোন স্পেস। এইভাবে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে, পরবর্তীতে আপনি ইউজ করতে সুবিধা পাবেন আর কি। তাহলে আমরা ইন্টারনাল করলাম না ইনলাইন করলাম? ইনলাইন। লাইন বাই লাইন যেটা হয় এটাকে বলা হচ্ছে কি ইনলাইন। আপাতত আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, এটা এখানে, আচ্ছা এখান থেকে না কেটে আমি একটু একটু দেখেন মুভ করি আমরা, হ্যাঁ। এরপর হচ্ছে কি ইন্টারনাল সিএসএস। বলতেছিলাম কি যে এসটিএমএল ফাইলের কোন একটা অংশে যদি আমরা কি কোড লিখি, সিএসএস কোড লিখি, সেটা হচ্ছে কি ইন্টারনাল। কোন একটা অংশ বলতে সরাসরি এরকম ট্যাগের মধ্যে না, ট্যাগ বাই ট্যাগ না, মানে এটা কোন একটা স্পেসিফিক জায়গার মধ্যে, স্পেসিফিক জায়গার মধ্যে করতে হলে এটা চিনাইতে হবে এসটিএমএল ফাইলকে যে এটা একটা কি সিএসএস কোড। এই কোড যে সিএসএস এটা চিনানোর জন্য আমরা ট্যাগ লিখতে হবে, একটা ট্যাগের নাম হচ্ছে কি অ্যাস্টেল ট্যাগ। তাহলে দেখেন ইনলাইন করতে গেলে অ্যাস্টেল অ্যাট্রিবিউট, ইন্টারনাল করতে গেলেও কি অ্যাস্টেলই, এটা এখন কি ট্যাগ হিসেবে আসবে। আবার এই ট্যাগটা আপনি যে কোনো জায়গায় বসান এসটিএমএল ফাইলের মধ্যে, বসায় ভিতরে আপনি সিএসএস কোড লিখে শুরু করলে সেটা হচ্ছে কি এসটিএমএল বুঝে নিবে যে এটা একটা কি সিএসএস ফাইলের কোড বা সিএসএস কোড এখানে বা ডিজাইনের কোড এটা, হ্যাঁ। এটাকে ওই অ্যাজ ইট ইজ আগের মতোই বলা হচ্ছে, বলা যাবে ডিজাইন ট্যাগ, সিএসএস ট্যাগ বা কি এসএল ট্যাগ, যেটা আপনি বলার না এটা ওকে। এখন এরপরে এটা আপনারা ইয়া করতে পারেন যে এইচটিএমএল ফাইলে কি যে কোথাও কি বসালে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যে কোথাও বসালেই হবে। তবে একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে যে কি এইচটিএমএল এর যে হেডের ভিতরে বসালে কি ব্যাপারটা ভালো সুন্দর। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, সিএসএস টা আগে সে পেলো, তারপরে এইচটিএমএল রিড করার সময় যেখানে যেখানে যা যা সিএসএস দরকার সেখানে সেখানে সেটা কি দিয়ে দিবে, এরকম একটা বিষয় আর কি। তো দ্যাটস ওয়াই সিএসএস টাকে যদি এইভাবে লিখতে হয় তাহলে বলা হচ্ছে কি হেডের মধ্যে রাখার জন্য। আমরা এটা লিখে একটু চলেন। আমি বললাম হচ্ছে কি style শুরু করলাম, style কি শেষ করলাম। এটা হচ্ছে যে সিএসএস ব্লক, এটা কি সিএসএস ব্লক এটা এখন, হ্যাঁ। এখানে আপনার ভিতরে আমরা যা লিখবো সেটা সিএসএস হিসেবে কাউন্ট হয়ে যাবে। আর মজার বিষয়টা দেখেন, এই যে স্টাইলের ভিতরে আমরা লিখছিলাম কি ব্যাকগ্রাউন্ড রেড লিখছিলাম না, এটা কার জন্য লিখছি এটা বলেন তো? বডির জন্য, হ্যাঁ। আমি এখানে আসি, এই যে আমাদের এখানে একটা প্যাটার্ন ছিল, সিলেক্টর লেখার একটা কি প্যাটার্ন, এটা হচ্ছে সিলেক্টরের কি নাম। তো আমরা একটু এটা বুঝি যে আমরা এই ব্যাকগ্রাউন্ড একটা কালার জন্য লিখছিলাম, বডির জন্য লিখছিলাম। দেখেন বডিটা হচ্ছে আমাদের কি সিলেক্টর। তো আমরা এখানে আসলাম, এখানে এসে আমি লিখলাম, ধরেন এখানে লিখলাম কি সিলেক্টর। আমরা প্রথমে ওই ফরম্যাটটা লিখতেছি আর কি, হ্যাঁ। এটা ছিল কি প্রপার্টি ভ্যালু, এই তো সিলেক্টর হচ্ছে কি যার জন্য আমরা সিএস লিখতেছি, ডিজাইন করতেছি, সে হচ্ছে কি সিলেক্টর, হ্যাঁ। আপাতত আমরা এইভাবে বুঝি। তাহলে আমরা এখানে লিখতেছিলাম কার জন্য, বডির জন্য, তাহলে বডি হচ্ছে কি সিলেক্টর, তাহলে বডিকে আমরা নিয়ে এখানে বসাই দিলাম, এটা সিলেক্টর হয়ে গেল। আর বর্ডের মধ্যে কি ছিল, ব্যাকগ্রাউন্ড রেডটা নিয়ে আমরা এখানে কি বসাই দিলাম, শেষ। তাহলে বর্ডের জন্য ব্যাকগ্রাউন্ড রেড আমরা দিচ্ছি, এখানে কোনো অসুবিধা আছে? ধরো আমি বুঝতেছি না, তাহলে আমি গ্রিন করে দিই একটু, তাহলে জিনিসটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমরা একটা আউটপুটে আসি, রিফ্রেশ করি, দেন গ্রিন হয়ে গেছে, সিম্পল। এরপর আমরা যখন H1 জন্য আসলাম, হ্যাঁ। H1 ট্যাগটাকে আমরা এখানে বলে দিলাম কি তুমি হচ্ছে সিলেক্টর, তাহলে এখানে 8টা সিলেক্টর হচ্ছে, একটা সিলেক্টর, কার্লি ব্র্যাকেট শেষ, সিলেক্টর শেষ, কার্লি ব্র্যাকেট শেষ, সিলেক্টর শেষ, 8টা সিলেক্টর। H1 জন্য আমরা কি করছিলাম, বলছিলাম কি কালার হোয়াইট, এখানে বললাম হচ্ছে কি কালার হোয়াইট। একটা দিয়ে নিচে আসলাম, যেহেতু হচ্ছে যে এখানে জায়গা আছে আমি নিচে নিচে লিখবো আমরা, ফন্ট সাইজ 50 পিক্সেল নিলাম, এখানে কি দিলাম, এর হচ্ছে টেক্সট লাইন সেন্টার নিলাম, এখানে দিলাম। দেখা আগের কোডটা ছিল এক লাইন, এখন হচ্ছে কি নিচে নিচে, তাহলে এই কোডটা দেখতে এটা আন্ডারস্ট্যান্ডিং কি আরো ভালো হবে আর কি, এটা বুঝতে সুবিধা। এখানে হোয়াইট না দিয়ে আপাতত ধরুন আমরা রেড দিয়ে দিলাম এটার মধ্যে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন তো হয়েছে, একই কাজ এখানে করলে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, আবার স্টাইল ট্যাগের মধ্যে এভাবে সিলেক্টর ওয়াইজ লিখলেও কি হচ্ছে। এখন কথা হচ্ছে যে এখানে লেখার সময় সিলেক্টরটা আপনার খেয়াল না করলেও হবে। কেন খেয়াল না করলে হবে, কারণ এটা সরাসরি আপনি ট্যাগের এলিমেন্টের ভিতরেই লিখতেছেন। তো যখনই আপনি এভাবে লিখবেন তখন আপনার অবশ্যই কি সিলেক্টরটা
খেয়াল রাখতে হবে। ধরেন কথার কথা আপনি বডির জন্য লিখবেন, এখানে বডি এভাবে আছে, আপনি যদি এখানে এসে যদি বলেন যে হচ্ছে কি বিওডিওয়াই, এটা কাজ করার কথা না। চলেন, এটা এখানে কাজ করে ফেলতেছে। আমরা এখানে হচ্ছে যে একটা ডট ডট কিছু এটা দিয়ে দিই, তারপর এটা বুঝবো আমরা জিনিসটা কি। মানে এটা আবার কি কাজ করতেছে না। আবার ধরো হচ্ছে যে এখানে বর্ডের পর আমরা এক্সট্রা প্যাচ লাগাই দিলাম, তাও কিন্তু কি কাজ করে না। মানে অর্থাৎ আপনার এখানে যা আছে তাই দিবেন। আর হচ্ছে যে বড় হাতে লিখলে কাজ করলেও বড় হাতে দিবেন না, এটা অ্যাকচুয়ালি কি এগুলা স্মল লেটার ইউজ করবেন এগুলা। হ্যাঁ, ওকে। তাহলে যেটা বুঝলাম হচ্ছে সিলেক্টর আলাদা সিলেক্টর লেখার ক্ষেত্রে HTML এর যদি ট্যাগ দিয়ে আমরা সিলেক্টর লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যাগের নামটা কি মিল থাকতে হবে সিলেক্টরের সাথে, না হলে কাজ করবে না। ওকে, আপনার আগেরটার একটু রিফরমেট করে এভাবে নিয়ে আসেন তো, জাস্ট চেঞ্জ করে এভাবে নিয়ে আসেন আগেরটাকে, বুঝে বুঝে একটু করেন প্লিজ। হ্যাঁ, একবার ইজি। আমরা একটু কারেকশন করলাম, আমরা হচ্ছে যে এখানে এই স্টাইলটা আলাদা ফাইলে নিয়ে আসলাম, H1টাকে কি S2 করে দিলাম, আর S2টাকে 3টা কপি পেস্ট করলাম। হ্যাঁ, করার পর আমরা যদি একটু আউটপুটে আসি, এই হলো যে আমাদের এখন কি 3টা S2। এখন আপনাকে বলা হলো যে 3টা S2 এর কালার হবে কি 3 রকম, 3টার ফন্ট সাইজ হবে কি 3 রকম, কোনটা থাকবে হচ্ছে কি লেফটে, পরেরটা রাইটে, পরেরটা হচ্ছে কি সেন্টার, এরকম করে একটা ভেরিয়েশন দিল আর কি আপনাকে। ওকে, আমরা এটা বলে হোয়াইট, এটা বললাম হচ্ছে কি ধরেন 30 পিক্সেল, এটা হলো কি ধরেন লেফটে থাকবে। আবার এখানে এসে বলতেছে হচ্ছে কি এটা হলো এটা গ্রিন থাকবে, এটা ফন্ট 50, এটা 40 থাকবে, এটা সেন্টারে থাকবে। এটা বলতেছে হচ্ছে কি ধরেন ইয়েলো থাকবে, এটা 50 থাকবে, এটা রাইটে থাকবে। হ্যাঁ, এভাবে কিছু দিল, হলো। হ্যাঁ, জিনিসটা কোনো ঝামেলা নেই। তাহলে ধরেন আমি 3 জায়গায় কাজ করলাম। হ্যাঁ, একটু পরে এসে আপনাকে আবার বললো যে হচ্ছে না, আগের ডিজাইনটাই ভালো ছিল, ওইটা তুমি কি ভালো। তাহলে আপনি আবার কি করবো, তাহলে আবার সবগুলো চেঞ্জ, হোয়াইট, 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 এটা 50, এটাও 50, এটাও 50। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এটা সেন্টার, এটাও সেন্টার, এটাও সেন্টার। কাজ করা লাগতেছে কয় জায়গায়, 3 জায়গায়। মানে একই আমার ডিজাইন কাজ করতে হচ্ছে 3টা আলাদা আলাদা স্পেসে। কিন্তু যদি আমি এটা ইউজ করি, ইন্টারনাল ইউজ করি, এটা S2, রাইট? ওকে, হ্যাঁ S2। এখন আমার হচ্ছে যে এই এগুলার কি আর তখন কি দরকার পড়বে না, আমরা 3 জায়গায় আলাদা আলাদা কাজ না করে, বা 3 জায়গার যেটা 300 জায়গায় হইতে পারে কিন্তু। হ্যাঁ, এটা এই এক জায়গা থেকে চেঞ্জ করলে থিয়েটারের মধ্যে চেঞ্জ চলে আসবে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড এর চেঞ্জ সেম হয়ে গেছে। ওকে, দেখেন এই যে একই কাজ শেষ। এবার যদি বলে চেঞ্জ করতে, বলে যে একই রকম চেঞ্জ হবে সবগুলোর মধ্যে, খুব সহজে এটা কিন্তু কি আমার এখান থেকে চেঞ্জ করলে সবগুলাতে খুব সহজে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার যদি হচ্ছে যে আমার না, আমার হচ্ছে যে এবার হলো কন্ডিশন হলো কি, সুবিধাটা বুঝলাম কি একই রকম হয় তাহলে খুবই যেতে হয়ে যাচ্ছে। এবার আপনাদের কন্ডিশন হচ্ছে যে কি না, আমি যদি 3টা এক এলিমেন্ট হোক প্রবলেম নাই, কিন্তু কালার হবে কি 3 রকম, বা হচ্ছে যে আমার ডিজাইন হবে 3টাতে 3 রকম, তাহলে সেটা কিভাবে পসিবল। এটার জন্য হচ্ছে যে আমরা ইনলাইন ইউজ করব না। এখন আবার হচ্ছে যে আমরা সিএসএস এর সিলেক্টরের প্রকারভেদ গুলো দেখবো, যে সিএসএস সিলেক্টর কি কি ওয়েতে লেখা যায়। এটা হচ্ছে একটা মাত্র ওয়েতে আমরা লেখাটা কি শিখলাম, আরো ওয়ে আছে, আমরা সেটা আবার শিখে আসি। ওকে, এখানে বলা হচ্ছে কি দেখেন, সিলেক্টর রিপ্রেজেন্ট বাই মেনি ওয়েজ, বেসিক্যালি ইটস মাইট বি টু ওয়ে। মানে বেসিক্যালি এটা দুইটা ওয়ে বোঝাচ্ছে, একটা হচ্ছে কি HTML ট্যাগ নেম সিলেক্টর, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন নেম সিলেক্টর। আমরা যেটা লিখলাম এটা হচ্ছে যে কি HTML ট্যাগ নেম সিলেক্টর, দেখেন এখানে S2, এটাও কি S2। এবার আমি যদি বলি হচ্ছে কি বডি, বডি, ওকে, এটা অ্যাকচুয়ালি দেখেন বডির সাথে মিল আছে, তার মানে কি এটা HTML ট্যাগ নেম সিলেক্টর, অর্থাৎ সিলেক্টরের নাম আর HTML ট্যাগ নেম যদি সেম হয় তাহলে তাকে বলবো কি HTML ট্যাগ নেম সিলেক্টর। এখন যে কোশ্চেন আপনাদের, যে আমরা একটু কি 3টা এলিমেন্ট সেম হলেও আমরা 3 রকম ডিজাইন চাচ্ছি, এই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে কি
ইউজার ডিফাইন সিলেক্টর, তখন আর HTML ট্যাগ নেম সিলেক্টরে কি হবে না। এই ইউজার ডিফাইন সিলেক্টর আবার হচ্ছে যে অনেক ধরনের আছে। নর্মালি আমরা এগুলাকে বলি হচ্ছে কি আইডি এবং ক্লাস, আইডি এবং ক্লাস। আইডির জন্য আমরা হচ্ছে যে কি হ্যাশ ইউজ করি, আর ক্লাস জন্য আমরা ইউজ করি হচ্ছে কি ডট। হ্যাঁ, কোথায় ইউজ করি, কোথায় আইডি ইউজ করি, কোথায় ক্লাস ইউজ করি সেটা আমরা বুঝে আসেন। যখন আমরা হচ্ছে একটা সিলেক্টর লিখবো হ্যাঁ বা বানাবো, তখন ওই সিলেক্টর যদি কি আইডি বেস হয় তাহলে আমরা সিলেক্টরের নামের আগে দিব একটা হ্যাশ। যদি ওই সিলেক্টর হয় কি ক্লাস বেসড, তাহলে তার আগে দিব একটা কি ডট। এই ডট সিলেক্টরকে ডাকার জন্য অথবা এই হ্যাশ সিলেক্টরকে ডাকার জন্য আমাদের ইউজ করতে হবে কি আইডি, আর এটা একটা অ্যাট্রিবিউট। আর হচ্ছে যদি ডট সিলেক্টরকে ডাকতে হয় আমরা কল করবো হচ্ছে কি ক্লাস, এটা একটা কি অ্যাট্রিবিউট। বিষয়টা কেমন আমরা একটু দেখে আসেন। এখানে এসে জাস্ট বললাম হচ্ছে কি ধরেন ক্লাস একটা কি অ্যাট্রিবিউট। হ্যাঁ, ধরেন এখানে দিলাম হচ্ছে ধরেন কথা হচ্ছে কি ডিজাইন 1। ওকে, এখানে এসে বললাম হচ্ছে কি ক্লাস ডিজাইন 2 ক্লাস ইকুয়াল টু ডিজাইন 3। ওকে, তার মানে এখানে তিনটা আমরা অ্যাট্রিবিউট কল করলাম ক্লাস, তাদের মধ্যে তিনটা আমরা কি ডিজাইন 1 ডিজাইন 2 ডিজাইন 3 নামে ভ্যালু দিলাম। আমরা যদি ডিজাইন 1 ডিজাইন 2 ডিজাইন 3 নামে সিলেক্টর ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, তাহলে ওই সিলেক্টরের ভিতরে থাকা ডিজাইনগুলো এগুলোর উপরে এসে কি অ্যাপ্লাই হবে। বিষয়টা কিরকম দেখেন, ডিজাইন 1 যেটা আছে এটা হচ্ছে ক্লাস। আমরা বলছিলাম কি ক্লাস যদি হয় তার আগে দিতে হবে কি ডট, ক্লাস হলে তার আগে দিতে হবে ডট। এই যে আমরা এখানে দেখে আসছিলাম যে ক্লাস ডিফাইন করি, হ্যাঁ ডিফাইন করি তার আগে একটা কি দিতে হবে কি ডট। ডট দিলাম, ডট দিয়ে যখন আমরা এভাবে লিখলাম তখন এটা হচ্ছে একটা কি ক্লাস সিলেক্টর। ওকে, এবার আসেন আমার এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো দেখুন সুন্দর করে এটার উপরে কি যে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমার হচ্ছে একই রকম এলিমেন্ট হলেও এখন ডিজাইনগুলো আমরা ভিন্ন ভিন্ন দিতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন আমি এটা কপি করে আরেকটা নিয়ে আসলাম, এটা বললাম তুমি হচ্ছে ডিজাইন 2। ওকে, এটা বললাম তুমি হচ্ছে যে রেড, তুমি হচ্ছে যে 100 পিক্সেল, সেন্টারে থাকো আমাদের সমস্যা নেই, দেখেন হয়ে গেছে। ওকে, এটা কপি করে বললাম হচ্ছে কি তুমি ডিজাইন 3 এটা বললাম তুমি হচ্ছে ইয়েলো, আর তুমিও 50। তাহলে ডিজাইন 3 এর সাথে যদি কি ডিজাইন 3 এর মিল থাকে তাহলে আউটপুটটা এখানে কি সিম্পল। ওকে, আর যদি এমন হতো যে আমরা এখানে এটা ক্লাস দিয়ে করবো না আমরা আইডি দিয়ে করব, সেটাও পসিবল। তাহলে যেটা করতে হবে এই ক্লাসের জায়গায় আপনি বলবেন হচ্ছে কি আইডি, আর এই আইডির জন্য যে সিলেক্টর আপনি লিখবেন সেটার জন্য এখানে ডটের গুলোতে লিখতে হবে হ্যাশ। তাহলে এখানে এসে রিলোড দিই, দেখেন এটা কি সেম এজ ইট ইজ কাজ করতেছে। এটা ক্লিয়ার আমরা? হ্যাঁ, সেটাতে আসছিস তার আগে এইটা একটা অ্যাপ্লাই করে ফেলেন একটু, হ্যাঁ আইডি আর ক্লাসটা একটা অ্যাপ্লাই করে ফেলেন বুঝে বুঝে। তারপরে আমরা ওই কম্পেয়ারে যাচ্ছি কেন আইডি কেন ক্লাস, কখনো আইডি কখনো ক্লাস। আমরা ছোট করে দিচ্ছি একটা, হ্যাঁ, যাতে পুরো একটা স্টুডেন্ট যেন বুঝতে পারে না। এটা স্টাইল ট্যাগের ভিতরে লিখতেছি, হ্যাঁ আসলে কোড দেখা যাচ্ছে, এটা ছোট করে দিচ্ছি তাও আশা করে দেখা যাচ্ছে। বেশি গরম লাগলে বলেন। একটা সবার শেষ, হ্যাঁ এবার দেখেন একটা কোশ্চেন ছিল হচ্ছে যে আমরা কেন আইডি কেন ক্লাস ইউজ করবো অথবা কখন আইডি কখন ক্লাস ইউজ করবো। হ্যাঁ, এটা একটা কোশ্চেন, এটা কমন কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। আর আমরা দেখি যে কেন আইডি কেন ক্লাস বা সুবিধা অসুবিধাগুলো বুঝি, সুবিধা অসুবিধাগুলো বুঝলে কেনর উত্তর আমরা পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা আইডি বলতে আমরা বুঝি হচ্ছে কি আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন গুলো অলওয়েজ কি হয় ইউনিক হয় না। আমাদের সবার যদি একটা সেম আইডি কার্ড দেয় তাহলে একটা ঝামেলা লেগে যাবে। ধরো হচ্ছে যে আমি আসলাম সকালবেলা, আপনি আসলেন 1 ঘন্টা পরে অফিস টাইমের, বুঝার আইডেন্টি কোনো উপায় আছে কে আগে আসলে কে পরে আসলো, মানে সবাই সেম আইডি দিয়ে পাস করতেছে। হ্যাঁ, আর মনে করো সবগুলো ছেলে একই আইডি নিয়ে বের হলো, তার সবার তো সেম নাম, সবগুলো মেয়ে একই আইডি নিয়ে বের হলো, সবার কি সেম নাম, বাইরে থেকে আননোন কেউ আসে সে বুঝবে কার নাম কি, এটা তো পসিবল না। তো এই জন্য হচ্ছে আইডি গুলো হয় কি অলওয়েজ ইউনিক, সেটা যে কোনো ক্ষেত্রে আইডি মানে হচ্ছে কি ইউনিক। এখন এই ইউনিকনেস এর ব্যাপারটা কি, কারণ এখানে আমি একটা আইডি যদি এভাবে কি কল করি ডিক্লেয়ার করি, তাহলে এটার জন্য আমরা একটা মাত্র ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো। আবার এই একটা মাত্র ডিজাইন একটা মাত্র আইডি দিয়ে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে কি আইডির যে ডিজাইন এটা একটা লিমিটেশন আছে, এটা বেশি জায়গায় অ্যাপ্লাই করা কি পসিবল না। কনসেপ্টটা বুঝতে পারতেছেন?
তার মানে কি? তার মানে হচ্ছে যে এমন কি যে ক্লাসটা বেশি জায়গায় ইউজ করা যায়? আমরা একটু দেখে আসি। তাইলে হচ্ছে যে ওইভাবে ওটা দিবেন না, হয় ওটা হয়তো বা যদি সিএস যদি ভাবে ধরতে পারে তাহলে হয় কাজ করবে না, আর যদি কাজও করে ফেলে তাও আপনি ইউজ করবেন না আর কি। দেখেন আমি আমি জিনিসটা করি তারা বুঝতে পারবেন। দেখেন এখানে দিলাম ডিজাইন 2 দিলাম এখানে, হ্যাঁ ডিজাইন 2 এর মধ্যে হচ্ছে কি রেড, ফন্ট হচ্ছে 100, সেন্টার হচ্ছে কি ফন্ট এক্সট্রা এক্সেলেন্স সেন্টার, এটা এটার মধ্যে ইউজ করলাম। আর আমি চাই যে এটা এটার মধ্যে ইউজ হবে, দিলাম কি ক্লাস, এখানে দিলাম কি ডিজাইন 2, ক্লাস ডিজাইন 2। তাহলে দেখেন আমার কাছে ডিজাইন 2 নামে একটা সিলেক্টর আছে, এই একটা সিলেক্টর আমি কি 10টা এলিমেন্টে অ্যাপ্লাই করতেছি। ওকে, আউটপুটে আসেন, দেখো এটার মধ্যে কি কাজ করতেছে। ইভেন আমি যদি এখানে একটা পি নিই, আমি এখানে একটা কি পি নিচ্ছি, পি দিলাম, পি শেষ করলাম, ভিতরে এসে আমি কিছু টেক্সট লিখতেছি, তাতে আমি এখানে সেম টেক্সটে লিখি। ওকে, সেম ক্লাসটাই দিচ্ছি, আসেন এই ডিজাইন 2 পেয়ে যাচ্ছে। মানে এটা যে আপনার হচ্ছে যে কোনটা H1 কোনটা H2 কোনটা পি, এটা সিএসএস দিয়ে ডিজাইন গুলো আপনি বুঝবেন না অ্যাকচুয়ালি। হ্যাঁ, জিনিসটা দেখেন যে আপনার যে ক্লাস ছিল, ক্লাস সিলেক্টর ছিল, এই ক্লাস সিলেক্টর গুলো আমরা কি মাল্টিপল টাইম ইউজ করতে পারতেছি, এটা হচ্ছে সুবিধা। আর আইডি সিলেক্টর যদি থাকে, এই ডিজাইনটা লিমিটেশন আছে। লিমিটেশন কি? আইডি যেহেতু ইউনিক, এই আইডি সিলেক্টরটা আপনি যে কোনো একটা এলিমেন্টের উপর অ্যাপ্লাই করতে পারবেন, এটা বারবার এই ক্লাস সিলেক্টরের মতো অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন ধরেন আপনি এখানে এসে যদি শুধুমাত্র দিলেন হচ্ছে ধরেন কথা কথা একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড ধরেন হচ্ছে যে দিলাম এটা নরমাল ব্যাকগ্রাউন্ড কি গ্রিন, তাহলে হোয়াইট করতে পারি আমরা, হোয়াইট। ওকে, হোয়াইট। এই ডিজাইনটা আমরা এখান থেকে নিয়ে ডিজাইন 1 যেটা আছে এটা নিয়ে ধরেন আমি 2 নাম্বারটা দিলাম, এখানে দিলাম হচ্ছে কি আইডি ইকুয়াল টু ডিজাইন 1। এভাবে কেন দিতে পারতেছি? কারণ আমরা জানি অ্যাট্রিবিউট মাল্টিপল ইউজ করা পসিবল। দিলাম, দিয়ে এখানে আসলেন, এই এটা পেয়ে যাচ্ছে, কারণ ডিজাইন আমরা এই ডিজাইন 1 এও একটা ডিজাইন দেওয়া আছে, দ্যাটস এখানে পাচ্ছে। এখন এই যে ডিজাইন 1টা হচ্ছে কি আইডি, যেহেতু এটা আইডি, তার জন্য বলা হচ্ছে রুলস, বলা হচ্ছে যে আইডিটা আপনি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবেন না, মানে এই ডিজাইনটা লিমিটেশন হয়ে গেল। এই যেভাবে যদি আপনি আইডি ধরে ধরে যদি ডিজাইন লিখতে থাকেন, তাহলে এখানে আপনার কোড বাড়বে। আর যে ক্লাস ধরে যদি ডিজাইন লিখেন, তাহলে কোড কি কমবে। কারণ হচ্ছে আপনার ডিজাইনের ক্ষেত্রে ট্যাবলেটের মধ্যে একই রকম ডিজাইন মাল্টিপল জায়গায় ইউজ করতেই পারেন আপনি, এটা খুবই স্বাভাবিকভাবে হয়। সেক্ষেত্রে ক্লাস সিলেক্টরটা অনেক বেশি কি আপনাকে হেল্প করবে, আইডি সিলেক্টর গুলো কম হেল্প করবে। এখন কথা হচ্ছে আইডি ইউজ কেন করবো না বা কেন করব, যদি হচ্ছে আপনার এমন কোনো এলিমেন্ট থাকে যেটাকে আপনার ইউনিক করতে হবে, মানে সেটা আপনার একটাই থাকবে। যেমন হচ্ছে ধরেন ওয়েব পেজ গুলোতে এরকম হয়, ধরেন এটা একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজে ধরেন হচ্ছে যে কি এটা একটা সেকশন, হ্যাঁ এটা একটা সেকশন, এটা একটা সেকশন, হ্যাঁ এটা একটা সেকশন, এটা একটা সেকশন। সেকশন গুলো কি হয় না, রিপিট হয় না। সেকশন গুলো কি হয় না, রিপিট হয় না। সেকশন গুলো রিপিট হয় না, তার মানে সেকশন গুলো কি ইউনিক। তখন সেকশন গুলোর হচ্ছে যে হেডের মধ্যে একটা করে আইডি ধরাই দেওয়া হয়। হ্যাঁ, ওই আইডিটাই জাস্ট ইউজ করে এর সেকশনগুলো আইডেন্টিফাই করার জন্য। এর ভিতরে যা থাকে এগুলো সবই আবার হয়ে যায় কি ক্লাস সিলেক্টর। হ্যাঁ, আবার ইউজ করতে করতে জিনিসটাকে আরো ভালো বুঝতে পারবেন, আপাতত কনসেপ্টগুলো বুঝে রাখেন। এখন কত হচ্ছে আপনি এটা কোশ্চেন করতে পারেন যে আমি যদি আইডি যদি মাল্টিপল জায়গায় ইউজ করি তাহলে কাজ করবে কিনা। হ্যাঁ, তো আমরা এটা ইউজ করে দেখেছি, যেহেতু রুলসে বলতেছে যে এটা ইউজ করা যাবে না, তার রুলস ব্রেক করে দেখি কি এটা কাজ করে ফেলে কিনা। কাজ করে ফেলতেছে, হ্যাঁ? কাজ করে ফেললেও অ্যাকচুয়ালি ইউজ করা যাবে না। যে রুলস যেহেতু বলতেছে যে নাই, তাই নাই। এখন আপনি বলতে পারেন যে কাজ করলে তাহলে অসুবিধাটা কি? যেহেতু কাজ করে ফেলতেছে, আমরা অ্যাপ্লাই করলে অসুবিধাটা কি? এই আইডি শুধুমাত্র ডিজাইন জন্য ইউজ হয় না, আইডি আপনার জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ হয়। হ্যাঁ, যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কি হয় যে আপনি ধরেন স্পেসিফিক কোনো একটা এলিমেন্টকে আপনি কি করবেন, ট্র্যাক করবেন, একটা এলিমেন্টকে আপনি ইউজ করবেন, কোনো একটা কিছু চেঞ্জ করবেন, তখন নির্দিষ্ট করে ধরার জন্য আইডি ইউজ করা হয়। হ্যাঁ, আইডি ডিফিনেশন লাগে। তখন আমরা সেম আইডি যদি আপনি মাল্টিপল জায়গায় ইউজ করে ফেলেন, তাহলে জাভাস্ক্রিপ্ট সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে বসে থাকবে। দেখা গেল যে ওখানে আপনার কি এটা ইউজ করারও দরকার নেই। So, হ্যাঁ, তো আইডি ইউজ করার জন্য একটা সেন্সিটিভ জিনিস, স্পেসিফিক ভাবে ইউজ করবেন, ইউনিকলি ইউজ করবেন। আর সিলেক্টর, ক্লাস সিলেক্টর ইউজ করা আপনার মাল্টিপল জায়গায় ইউজ করা যায়। আর এটা ভাবে ইউজ করলে আপনার কোডের সংখ্যা কি কমবে। তাহলে আমরা কিছুটা হলে বুঝতে পারতেছি যে কেন ইউজ করবো, কেন ইউজ করবো না, কি সুবিধা কি অসুবিধা। হ্যাঁ, ওকে। তাহলে আমরা হচ্ছে যে কি পেলাম আজকে ইয়া থেকে, আমরা কিভাবে ইনলাইন ইউজ করতে হয়, কিভাবে ইন্টারনাল ইউজ করতে হয়, এটা আমরা বুঝলাম। আমরা বুঝলাম যে কি ইনলাইন চেয়ে ইন্টারনালের কি সুবিধাটা বেশি। কারণ হচ্ছে
ইনলাইনে একটা মাত্র সিলেক্টর আপনি লিখে সেটা মাল্টিপল জায়গায় আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা ইনলাইনে পসিবল না। ইনলাইনে যেটা হয় যে লাইন বাই লাইন সব জায়গায় আপনার আলাদা আলাদা সব প্রতিটা ট্যাগে আপনার কোডটা কি লিখতে হবে। এতটুকু ক্লিয়ার আমরা? ওকে ফাইন। এতটুকু ক্লিয়ার হলে একটা ব্রেক নিয়ে নেন, ব্রেকের পরে আবার আমরা এক্সটার্নালটা দেখবো, আরো কমপ্লেক্স যেটা এখানে নিয়ে আসবে, যেটা সিএসএস এর আরো খুঁটিনাটি নিয়ে আসবো আমরা। ওকে, আমরা ইন্টারনালটা করলাম, ইন্টারনালটার মতোই একদম সেম হচ্ছে যে কি এক্সটার্নাল, একদম সেম। আমরা এক্সটার্নালে চলে যাই, চলেন। তো এখানে বেশি ইনপুট না দেওয়ার কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো হচ্ছে কি এক্সটার্নাল। তো দ্যাটস ওয়াই এটা জাস্ট আমরা দেখে দেখে চলে যাচ্ছে, টেস্ট করে করে চলে যাচ্ছে। তো এক্সটার্নালটা কিরকম হবে, ওটাও একদম সেপারেট একটা ফাইল হবে এসটিএমএল এর মতোই। তো আমরা এই যে ল্যাব 10 যেটা আছে না আমাদের, হ্যাঁ ল্যাব 10, এটার মধ্যে এটা ক্রিয়েট করে নিই। এটা তো হচ্ছে একটু ক্লোজ করি, এটার নামটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি, ল্যাব 10, হ্যাঁ ল্যাব 10। ওকে, এইখানে আপনি একটা ফাইল ক্রিয়েট করেন, এটা ব্ল্যাঙ্ক একটা ফাইল, হ্যাঁ এটার নাম হচ্ছে যে আমরা এসটিএমএল এর ক্ষেত্রে, হ্যাঁ যদি একটা সিঙ্গেল ফাইল থাকে আর একটা যদি ডিফল্ট ফাইল থাকে তার নাম হয় কি ইন্ডেক্স। হ্যাঁ একইভাবে যদি সিএসএস এর ক্ষেত্রে ডিফল্ট একটা সিএসএস ফাইল থাকে তার নাম হচ্ছে কি স্টাইল। হ্যাঁ আর সিএসএস এর এক্সটেনশন বা ফরম্যাট হচ্ছে ডট সিএসএস। ওকে, যখন আপনি স্টাইল বা যেখানে একটা মিনিংফুল নাম দিয়ে লিখবেন ডট সিএসএস তখন এটা সিএসএস ফাইল হয়ে যাবে। হ্যাঁ এটাতে আর বেশি কিছু ঝামেলা নেই, এগুলো ইজি। হ্যাঁ যেমন ধরেন হচ্ছে আপনি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবেন, হ্যাঁ আমরা একটু দেখে যাই এখান থেকে। আপনি যখন হচ্ছে একটা যেকোনো একটা ব্ল্যাঙ্ক ফাইল নেন, নিয়ে একটা মিনিংফুল নাম দেন, ধরেন আমি দিলাম কি স্ক্রিপ্ট ডট জেএস, হ্যাঁ জেএস, তাহলে এটা একটা কি জাভাস্ক্রিপ্ট ফাইল হয়ে গেল। ধরেন আপনি একটা পিএসপি ফাইল বানাবেন, আপনি একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে তাহলে লিখলেন ইন্ডেক্স ডট পিএসপি, তাহলে এটা একটা কি পিএসপি ফাইল হয়ে গেল। ধরেন আপনি একটা পাইথনের ফাইল বানাবেন, হ্যাঁ জাস্ট কথা কথা এক্সাম্পল বোঝার জন্য আর কি। তা আপনি লিখুন ধরেন ইন্ডেক্স ডট পিওয়াই, তাহলে এটা একটা কি পাইথনের ফাইল হয়ে গেল, এরকম একটা বিষয় আর কি। পাইথন আমার এখানে এখনো যেভাবে ইউজ হয় নাই, তো এই জন্য এটা সাথে আসে না, এখন আমার চলে আসছে। এই ক্লিয়ার বিষয়টা? ওকে, তো এগুলো আমাদের জাস্ট বোঝার জন্য আমরা বুঝলাম আর কি, এভাবে সিম্পলি ফাইল ক্রিয়েট করা যায়। আর ফাইলের ভিতরে যখন আপনি কোড রাখবেন তখন অ্যাকচুয়ালি এটার এক কাজটা কি শুরু হবে আর কি। তো আমরা আবার আগের মতো নোটপ্যাডটা ওপেন করে ফেলি, নোটপ্যাড এই, হ্যাঁ HTML CSS। আর এইখানে এই যে কোডটা আমরা লিখলাম না, জাস্ট সিম্পলি এই কোডটা আমি এখান থেকে ধরলাম, কাট করলাম, কাট করে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, আর কিছু না। এটা হচ্ছে এখন কি এক্সটার্নাল সিএসএস। দেখেন এখানে বডির জন্য একটা কি কোড করা আছে, হ্যাশ ডিজাইন বা আইডির জন্য একটা কি আইডি সিলেক্টরের জন্য একটা কোড করা আছে, দুইটা ক্লাস সিলেক্টরের জন্য কোড করা আছে। হ্যাঁ এখন আমার আর এটা দরকার নাই, আমি এটা ফেলে দিচ্ছি। এবার দেখেন আমার এখানে কি এই ক্লাস সিলেক্টরটা কল করা আছে, ক্লাস সিলেক্টর কল করা আছে, সেম ক্লাস সিলেক্টর 4 জায়গায় কল করা আছে। হ্যাঁ থাক, কোনো আমাদের এটা নিয়ে কোনো ইস্যুস নাই। আমরা যখন চলেন দেখি পাই কিনা, এটা পাচ্ছে না, সিএসটা কি পাচ্ছে না। এটা কারণটা হচ্ছে খুবই সিম্পল। ধরেন আপনার এখানে একটা ইমেজ আছে, ইমেজটা আমি এইচটিএমএল ফাইলে দেখতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে লিংক করতে হবে, পাথ বলে দিতে হবে, লিংক করে দিতে হবে। হ্যাঁ এখানে সেম কথাটাই, আমার এখানে সিএসএস আছে, ডিজাইন আছে, এই ডিজাইনটা আমি এইচটিএমএল ফাইলে দেখতে চাই, তাহলে কি করতে হবে এই ডিজাইনটাকে এইচটিএমএল ফাইলে লিংক করে দিতে হবে, তাহলেই আমরা দেখতে পাবো। কিভাবে লিংক করে, লিংক করার রূপে হচ্ছে যে এই, হ্যাঁ এই এখানে এইচটিএমএল হেডের ভিতরেই যেখানে আমরা স্টাইল ট্যাগ লিখলাম একটু আগে, সেই প্লেসেই আমরা এই লাইনটা অ্যাড করব, এই লিংকটা অ্যাড করব বা এই কোডটা অ্যাড করব। কিভাবে লিংক ট্যাগ, লিংক ট্যাগ আমরা অলরেডি ইউজ করছি, খেয়াল আছে আপনাদের? কিসের মধ্যে বলেন তো? ফেভিকনের মধ্যে। হ্যাঁ লিংক, লিংকের মধ্যে থাকবে হচ্ছে রিলেশন, থাকবে হচ্ছে কি হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সের মধ্যে পাথ বলে দিবেন কোথায় সিএস ফাইলটা আছে সেই পাথটা। এটা অনলাইনের লিংকও হতে পারে, অফলাইনের লিংকও কি হতে পারে। আর এই সিএসএস ফাইলের সাথে এইচটিএমএল এর কি ধরনের সম্পর্ক, সম্পর্ক হচ্ছে কিসের এসটিএল শীটের। এটা না লিখলে কিন্তু কি কাজ করবে না। যেমন ফেভিকন আইকনের সময় আইকন রিলেশনটা বলে দিতে হচ্ছে, তাহলে কাজ করবে না, এরকম একটা বিষয়। হ্যাঁ আমরা আসলে একটু কাজটা একটা অ্যাপ্লাই করে দেখেন। লিংক, লিংক, হ্যাঁ শেষ করলাম। এখানে এসে বলতেছি কি রিলেশন, কি ধরনের রিলেশন, এই এইচটিএমএল ফাইলটার সাথে সিএস ফাইলের রিলেশন হচ্ছে কিসের এসটিএল শীট, STYLESHET। এখানে আমার এস নাই কিন্তু, হ্যাঁ এসটিএল শীট। হাইপার রেফারেন্স মানে আমার সিএস ফাইলটা কোথায় আছে দেখেন তো,
যে ফোল্ডারে HTML আছে সে একই ফোল্ডারে কি CSS ফাইলটাও আছে, তাহলে আমার এখানে বেশি দূর কি যেতে হবে না। জাস্ট এখানে যদি আমরা বলি style.css, তার মানে কি ফাইল নেম উইথ এক্সটেনশন, তাহলে কাজ করে ফেলবে। আর CSS ফাইল যদি আসলে থাকে, তার নাম যদি ম্যাচ করে এবং ওইটার ভিতরে থাকা যে কোনো একটা কি সিলেক্টর, ক্লাস সিলেক্টর হোক বা আইডি সিলেক্টর হোক বা HTML ট্যাগ নেম সিলেক্টর হোক, যাই হোক না কেন, যদি কি আমার ট্যাগগুলোর সাথে বা সিলেক্টরের সাথে কি ম্যাচ করে, তাহলে ডেফিনেটলি আমার এখানে আউটপুট চলে আসবে। ওকে, তাহলে সিম্পলি এই কাজটা সবাই একটু করে ফেলেন তো। সবাই এই ফাইলে আর কোড না রেখে একটা এক্সটার্নাল CSS ওপেন করেন, সেই ফাইলে আপনার কোডটা নিয়ে যান, এই ফাইলের লিঙ্কটা এখানে কি করেন, যেখানে CSS ফাইল রাখছেন, যে নাম রাখছেন সেই নাম অনুযায়ী এখানে কি পাথটা অ্যাড করেন আর বলে দেন ডিরেকশন STL শিট। তাহলে একটু রিলোড দিয়ে এসে দেখবেন যে কি কাজ করতেছে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। একটু প্লিজ করেন, ট্রাই করেন। কোথাও না বুঝলে আমাকে বলেন, আমি আবার রিপিট করবো। হ্যাঁ, একটা CSS ফাইল ক্রিয়েট করলাম, তার ভিতরে আমাদের এই HTML এর হেডে যে কোডগুলো ছিল CSS এর, সেগুলো নিয়ে রেখে দিলাম। হ্যাঁ, এই ফাইলটার লিঙ্কটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা HTML এর হেডের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে হ্যাপি রেফারেন্সের মধ্যে পাথ বলে দিব, নাম বলে দিব, কোথায় CSS ফাইল আছে সেটার, আর রিলেশন বলে দিব স্টাইল শিট। এটা হলো CSS ফাইল, মানে আমি আমার মতো করে লিখছি, আপনারা আপনার মতো করে লিখেন, জাস্ট বোঝার জন্য আর কি দিলাম। তাহলে আমরা হচ্ছে যে জিনিসটা বুঝতে পারলাম। হ্যাঁ, তো আমরা একটু আসি আর একটু এটারে নতুন করে করি, আবার একটু আসেন। হ্যাঁ, আমরা একটা হচ্ছে যে HTML ফাইল নিলাম, একটা CSS ফাইল নিলাম, তার ভিতরে একটা হালকা একটা কালার দিয়ে রাখি, ধরেন হলো C2 এগুলো আমরা বুঝবো, এগুলো ডিপলি আমাদের হচ্ছে অনেক কাজ কিছু বুঝার আছে আর কি, এবার থাকে। এটা হলো বর্ডার কালারটা হালকা চেঞ্জ করে দিলাম আর কি। চল আমরা একটা HTML নিই এখানে। হ্যাঁ, ধরেন একটা H1 নিলাম, আর একটা প্রথম আলো একটা চলো একটা নিউজ নিয়ে আসে, এটা চল। এটা ভালো নিউজ, যদিও তারা চিনি না। হাসেন না, ওই হলো যে কই গেছে দেখছেন? হুম, আচ্ছা, এবার ধরেন আমরা একটা ইমেজ নিব এখানে একটা। হ্যাঁ, ওইটাই নিব। যা আছে মুর্শিদ ভাই, না না, এই রুমটা ভালো, এই রুমটা ভালো, এটা লম্বা তো, ওখান থেকে অনেক কিছু পিছন থেকে বোঝা যায় না। আচ্ছা, ইমেজটা আমরা নিয়ে আসবো এখান থেকে। এটা অনেক বড় একটা নাম, নামটা ছোট করে দিচ্ছি আমরা। এটার দেখেন ফরম্যাটটা দেখেন WEBP, এটা হচ্ছে ওয়েবের ফরম্যাট। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে কি মেরিনা তাবাসসুম। তাবাসসুম লিখে রাখছিল দেখছেন, সব জায়গায় একটা বাবা আছে তার। জিনিসটা হয়ে গেল। এবার এটাকে যদি আমরা ডিজাইন করি কিভাবে করতে পারবো, আর আমরা একটু চলেন একটু ডিজাইনটা করি আবার। হ্যাঁ, আমি আর একটা পেন নিচ্ছি। একটু তো কার কোনো ঝামেলা নেই, আমরা যা করছিলাম কি তাই। আমরা বলছিলাম আমরা কন্টেন্ট আর স্ট্রাকচার আমরা HTML দিয়ে করি, এখন এটা যেটা আছে এটা শুধুই কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্টকে আমরা CSS নিয়ে যাচ্ছি, কিভাবে CSS কে ডিজাইনতে করা যায় এটা আমরা দেখি। চল, এই ব্যাকগ্রাউন্ডটা ভালো না হলে সাদা করে দিতে পারি আমরা এটাকে। সাদা কোড হচ্ছে 3টা F। হ্যাঁ, এগুলো আমরা বুঝে যাবো খুব তাড়াতাড়ি যে কার কোড কি। ওকে, নাইস। বলতেছে কি, এটা হচ্ছে যে কি, ধরেন ওরা যাই বলুক, আমরা আমাদের মতো করে ভাবি, ধরেন এটা মাঝখানে আসবে, এটা পেজের কি মাঝে, লেখাটা একটু বড় বড় হবে। তার এটা কিভাবে করতে পারি, এই যে H1 যেটা আছে, H1 তো একটা পেজে একটাই থাকে, একাধিক তো থাকে না। তাহলে এখন আমরা যে সিলেক্টর লিখবো, সিলেক্টর লিখার আগে একটু চিন্তা করে দেখবো যে ওই সিলেক্টরটা বা ডিজাইনটা কি বারবার দরকার হবে,
নাকি শুধুমাত্র স্পেসিফিক ওই এলিমেন্টের জন্যই হলেই হয়ে যাবে? যে স্পেসিফিক ওই এলিমেন্টের জন্যই হয়, তাহলে এই ট্যাগ ধরেই আমরা সিলেক্টর নাম কি লিখতে পারবো। ওকে, আর যদি এমন হয় যে এখানে ডিজাইন হবে, সেই ডিজাইনটা আবার কি অনেকের ক্ষেত্রে হতে পারে, সেগুলো আবার কি একই এলিমেন্ট না। কথা বুঝতেছেন? মানে ডিজাইন হবে সেম, কিন্তু এলিমেন্ট হবে কি আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। তাহলে এখানে আপনার একটা কমন একটা নাম দিতে হবে আইডি দিয়ে বা কি ক্লাস দিয়ে। হ্যাঁ, আর যদি এমন হয় যে না একই এলিমেন্টের যতগুলো আছে সবগুলো সেম কালার পেয়ে যাবে, তাহলে আমার HTML এর যে নাম আছে সেই নাম দিয়ে সিলেক্টর লিখলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে একটা H1 লিখলাম, বলে দিলাম হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার। তার মানে কি টেক্সটটাকে তুমি সেন্টারে নিয়ে আসো। চলে গেছে। এরপর হচ্ছে কে আছে ইমেজ। আমি ইমেজকে বললাম তুমি সেন্টারে চলে আসো। চলেন দেখি আসে কিনা। এখানে আমি লিখলাম হচ্ছে কি আই এম দি ইমেজ টেক্সট অ্যালাইন সেন্টার। ইমেজ কিন্তু একটা কন্টেন্ট, ইমেজ কিন্তু একটা কি কন্টেন্ট। টেক্সট অ্যালাইন সেন্টার তাহলে সে যাচ্ছে না। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে ইমেজ এটা লিখলেই যাবে, টেক্সট অ্যালাইন লিখলেই চলে যায়। এখন হচ্ছে যে এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, ব্যাখ্যাতে আপাতত আমরা যাবো না। আপাতত আমরা যেটা করতে পারি, এটার কোনো একটা ট্যাগের মধ্যে দিয়ে আসতে হবে, অন্য কোনো একটা ট্যাগের মধ্যে এর দিয়ে দিতে পারি আমরা। হ্যাঁ, ডিভ হতে পারে বা অন্য যে কোনো একটা ট্যাগের মধ্যে দিতে পারি। আমরা দেখি ডিভের মধ্যে দিলে যায় কিনা। চলেন বললাম হচ্ছে কি ডিভ। এগুলো ডিভ কি কেন ইউজ করবো আমরা বুঝবো, আপাতত ইউজ করে করে যাই। দিলাম, হ্যাঁ, দিয়ে ডিভকে বললাম হচ্ছে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার। তার মানে কি দাঁড়াচ্ছে জানেন, ডিভের ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টকে সে সেন্টারে নিয়ে আসবে। ওকে, এরপরে এগুলো যেগুলো আছে এগুলো এভাবে থাক, কিন্তু আমরা চাচ্ছি এগুলোর ফন্ট সাইজগুলো একটু কি বড় বড় হবে। তাহলে কি করতে পারি আমরা, যেহেতু সবগুলো পি এর একই রকম ফন্ট সাইজ আমরা চাচ্ছি, তার মধ্যে এটা করে পি দিয়ে জাস্ট এখানে এসে কি বলে দিই পি টেক্সট অ্যালাইন, আমি বলে দিলাম হচ্ছে সরি ফন্ট সাইজ বললাম হচ্ছে ধরেন কি 20 পিক্সেল। সবগুলো বড় হয়ে গেছে, সিম্পলি আমাদের কি ডিজাইনগুলো হয়ে যাচ্ছে। ওকে, এবার আপনি যদি ওখানে আরো কিছু করতে চান, ধরেন আপনি এখানে কালার করবেন, হ্যাঁ, তাহলে করতে পারেন। আপনি বলেন যে ব্ল্যাক কালার ভালো লাগে না, আমি এখানে রেড দিব, পিঙ্ক দিব, ব্লু দিব, সবগুলোই আপনি কি দিতে পারেন। এই এবার সেম কাজটা আমরা আর কিভাবে করতে পারি, HTML ট্যাগ সিলেক্টর ইউজ না করে আমরা কি আইডি সিলেক্টর দিয়ে করতে পারি, আমরা আবার কি ক্লাস সিলেক্টর দিয়েও করতে পারি। সেটা কিভাবে পসিবল দেখেন। কারণ এখানে এসে আমি ধরেন একটা ক্লাস সিলেক্টর নিলাম, বোঝার জন্য আর কি জাস্ট। হ্যাঁ, ক্লাস ইকুয়াল টু ধরেন এটা নিলাম হচ্ছে ধরেন হেডিং এর জন্য হেডিং ডিজাইন লিখলাম। দেন এখানে এই ক্লাস সিলেক্টর লেখার ক্ষেত্রে আমি কোনো স্পেস দিই নাই, দুটো ওয়ার্ড মিলে একটা ক্লাসের নাম হলো। এখানে যদি আপনি এভাবে স্পেস দিয়ে দিই, তাহলে ঘটনা কি দাঁড়াবে কেউ বলতে পারবেন? তাহলে এটা ক্লাস, এটা একটা ক্লাস, এটার একটা ক্লাস। তার মানে কি দাঁড়াচ্ছে, ক্লাস সিলেক্টরের মধ্যে ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে একই সাথে একাধিক ক্লাস কি আপনি ইউজ করতে পারবেন, একই সাথে একাধিক ক্লাস ইউজ করতে পারবেন। তাহলে তখন কি হবে, এটার মধ্যে যদি কোনো ডিজাইন থাকে সেটা এসে এখানে অ্যাপ্লাই হবে, আবার এটার মধ্যে কোনো ডিজাইন থাকলে সেটা এখানে এসে কি অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন যদি আমরা এইভাবে দিই, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দুইটা সিলেক্টর, দুইটা এটার উপরে কাজ করবে। যদি যেহেতু আবার যদি এখানে আমরা হাইফেন দিই, তাহলে তখন আবার হয়ে যাচ্ছে কি একটা। ওকে, তাহলে স্পেসের কি মানে ব্যাপারটা সেটা আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে হেডিং ডিজাইন, তাহলে এখানে এসে বলে দিচ্ছি আমরা হেডিং ডিজাইনটা কপি করি, এটা কি ক্লাস। তাহলে এখানে বলেছি ধরেন এটা H1 নাই, এখন কি ডট হেডিং ডিজাইন, এটা হচ্ছে ডিপ। হ্যাঁ, এখন দেখেন তো এই যে দুইটার কি সেম কাজ না, টেক্সটাইল কি দুইটারই সেম কাজ। তাহলে আমরা এটারে এইভাবে না লিখে আমরা এইভাবে যদি লিখি, ধরেন এটার নামে দিলাম কি, ধরেন অ্যালাইন, নাম দিলাম কি অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। এবার দেখেন এই অ্যালাইন সেন্টার যে ক্লাসটা আছে, এই ক্লাসটাই আমি ধরেন এটার মধ্যে অ্যাপ্লাই করলাম, আবার ডিভের মধ্যে অ্যাপ্লাই করলাম। তাহলে দেখেন এখানে অলরেডি একটা কোড কি কমে গেল আমাদের। হ্যাঁ, এরপর হচ্ছে যে এই সেম ফন্ট সাইজ 20 পিক্সেল ফন্ট সাইজটা আমি কি এটাকেও দিব এটাকেও দিব। হ্যাঁ, এখানে আমি লিখলাম ধরেন হচ্ছে কি ধরেন পি স্টাইল। হ্যাঁ, আপাতত এইভাবে লিখে দেখে আপাতত শিখি আমরা পি স্টাইল অথবা প্যারাগ্রাফ স্টাইল, প্যারা স্টাইল। হ্যাঁ, এবার লিখলাম, লিখে এটারে আমি জাস্ট এখানে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি এই ক্লাসগুলোর মধ্যে।
ক্লাস ইকুয়াল টু ps10, ও ডটটা নিয়ে আসতে হবে না, ডটটা ওটা সিএসএস এর পার্ট, ক্লাস ইকুয়াল টু। তাহলে দেখেন এখানে আমরা ক্লাস দিয়ে ডিক্লেয়ার করেছি, আগে ছিল কি পি একটা HTML ট্যাগ নেম দিয়ে, এখন HTML ট্যাগ নেম দিয়ে, এখন ইউজার ডিফাইন্ড সিলেক্টর, এটা হচ্ছে কি ক্লাস সিলেক্টর। হ্যাঁ, এটা দিয়ে আমরা করলাম, পি এর মধ্যে এসে এটা অ্যাপ্লাই করলাম, আর ডিপ এবং এইচএন এর মধ্যে এসে কি এটা অ্যাপ্লাই করলাম, সেম। কোনো কি চেঞ্জ আছে? তার মানে কি এটা ওয়ার্ক কাজ করতেছে, এটা সিম্পল। আইডি হলো সেম কাজটাই হতো। আইডি আর ক্লাসের মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে, আমরা যদি হচ্ছে এখানে আইডি ইউজ করি, ধরেন একটা কথা হচ্ছে একটা আইডির নাম হলো কি টেস্ট, আপনি চাইলে এখানে আরেকটা আইডি ইউজ করতে পারবেন না। ওকে, মানে আইডির সাথে একটাই আইডি ইউজ করতে কি পারেন, কিন্তু যখন ক্লাস ইউজ করতেছেন আপনি চাইলে এটার সাথে কি আরো অসংখ্য এরকম স্পেস দিয়ে দিয়ে কি ক্লাস ইউজ করতে পারবেন। তখন এই ক্লাসটাও এটার উপর অ্যাপ্লাই হবে, এই ক্লাসটাও অ্যাপ্লাই হবে, এই ক্লাসটাও কি অ্যাপ্লাই হবে। হ্যাঁ, মাল্টিপল কাজ করে। হ্যাঁ, হ্যাঁ এটাতে আসতেছে। হ্যাঁ, এতটুকু তো আমরা বুঝতে পারছি, রাইট? আচ্ছা, এবার হচ্ছে যে আমরা এই মাল্টিপল ক্লাসের জিনিসটা একটু প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করে আসেন। আচ্ছা দেখেন, এখন একটা বললাম কি অ্যালাইন সেন্টার, এটা বললাম প্যারাস্টাইল, প্যারাস্টাইল বাদ দিয়ে আমরা এটা বলেছি ফন্ট সাইজ বলেছি। চলেন ফন্ট সাইজ 20। হ্যাঁ, তাহলে বিষয়গুলো মিনিংফুল হচ্ছে না, এগুলো দেখে বোঝা যাচ্ছে না ঘটনা কি করতেছে নাকি? আবার এটা এইভাবে বলতে পারেন যে টেক্সট সেন্টার, তাহলে আরো মিনিংফুল হচ্ছে যে এটা কি করতেছে, টেক্সটে কি সেন্টারে আনবে, এটা কি করতেছে ফন্ট সাইজ কি 20 পিক্সেল দিবে। হ্যাঁ, এবার বললাম হচ্ছে কি ধরেন কালার রেড, এর মধ্যে এসে বলে হচ্ছে কি কালার রেড, এটা হচ্ছে নাম, মিনিংফুল একটা কি নাম। এটা আপনি আপনার মতো করে যে কোনো দিতে পারেন, আপনি দিতে পারেন কি লাল, এও দিতে পারেন লাল রং, কোনো সমস্যা নেই, হ্যাঁ, দিতে পারেন। এটা এখানে দিলাম ধরো হচ্ছে কি কালার গ্রিন, কালার গ্রিন। ওকে, কয়েকটা নিলাম আমরা এখানে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন যদি পিএস নেই এখানে, এগুলো তো আর এখানে কিছু নাই, প্যারাস্টাইল মাস্টার সব বাদ হয়ে গেছে, এখন আর এগুলো নাই। আমরা একটা স্পেস দিয়ে রাখি একটা করে, তাহলে আপনারা ইজিতে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, আবার আগের মতো হয়ে গেল। এবার আমি চাচ্ছি এটাকে সেন্টারে নিয়ে আসবো, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে কি ধরেন এটা, হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, সরি 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 টেক্সট সেন্টার। হ্যাঁ, সেন্টার চলে গেছে। এবার আমি চাচ্ছি কালার দিব, কালারটা আছে ধরেন এটা, হ্যাঁ এটা দিব। হ্যাঁ, এখান থেকে এসে হয়ে গেছে। মানে আপনি বলতে পারেন যে এগুলো দুইটা তো একসাথে লেখা যাইতো, হ্যাঁ একসাথে লেখা যেত, ডেফিনেটলি যাইতো, বাট আমরা আরেকটা জিনিস দেখতেছি যে মাল্টিপল সিলেক্টর ইউজ করলে কাজ করে কিনা, এটা আমরা দেখতেছি। হ্যাঁ, দেখেন একটা সিলেক্টর দুটো সিলেক্টর ইউজ করলাম, দেখেন কি স্পেস দিয়ে ইউজ করলে দেখেন কাজ করে ফেলতেছে। ওকে, এবার আমরা যদি বললাম যে এখানে আরো সিলেক্টর ইউজ করা, দেখেন হ্যাঁ ডেফিনেটলি করা, যতগুলো ইচ্ছা আপনি সব সিলেক্টর এখানে ইউজ করতে পারবেন। ছোট হয়ে গেছে, ক্লিয়ার? একটু ক্লিয়ার আমরা। এবার আরেকটা মজার বিষয় দেখেন, ধরেন এখানে কোনো সিলেক্টরই নাই, আবার আগের মতো হয়ে গেল। হ্যাঁ, এটা কি H1, H1 দিয়ে তো চাইলে আমরা সিলেক্টর লিখতে পারবো, তাই না? পারবো তো, এটা হলো HTML ট্যাগ নেম সিলেক্টর, রাইট? এটা তো ডেফিনেটলি পারা যায়। আমরা এখানে দিলাম হচ্ছে ধরেন কালার ইয়েলো দিলাম। হ্যাঁ, এগুলো হয়ে গেছে। এরপরে দিলাম ধরেন হচ্ছে কি টেক্সট অ্যালাইন রাইট, রাইটে গেল। এরপরে দিলাম ধরেন হচ্ছে কি ফন্ট সাইজ 50 পিক্সেল, হলো? আচ্ছা, এবার দেখেন আমি H1 এর ভিতরে যে আবার বলে দিচ্ছে হচ্ছে কি টেক্সট সেন্টার, এসে বলে দিচ্ছে কি টেক্সট সেন্টার, বোঝা যাচ্ছে না এর জন্য সেন্টারে আসছে কিন্তু বুঝতেছি না আমরা। আমি একটু এটা ছোট করে দিয়ে দিই, এটা এখানে 50 পিক্সেল না দিয়ে ওটা 30 দিই, তাহলে বুঝতে পারবো। এটা কোথায় আছে, রাইটে আছে। হ্যাঁ,
তো আমি এখানে এটা বললাম হচ্ছে কি টেক্সট সেন্টার। কোত্থেকে পাচ্ছি এটা? যে এখান থেকে পাচ্ছি, মাঝখানে চলে আসছে। ঘটনা কি করতেছে এখানে দেখেন, HTML CSS কোড কিভাবে রিড হয়, সে লাইন বাই লাইন রিড করে সে, হ্যাঁ, যখন যেটা পায় সেটাতে আউটপুট সে রেন্ডার করে জেনারেট করে দিয়ে দেয়। প্রথমে সে কি পাচ্ছে? H1 পাচ্ছে। এজনের ভিতরে কি আছে তার কাছে? আছে হচ্ছে কি কালার ইয়েলো, টেক্সট অ্যালাইন রাইট, ফন্ট সাইজ 30। এটার সাথে সাথে আমরা এক্সিকিউট করে দিয়েছি। একটু পরে সে আর পড়তেছে কি টেক্সট সেন্টার। টেক্সট সেন্টারে যে পাচ্ছে হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার। আর এইখানে টেক্সট অ্যালাইন ম্যাচ করতেছে, এখানে টেক্সট অ্যালাইন ম্যাচ করতেছে। দুইটা যখন ম্যাচ করে তখন ভ্যালুগুলো রিপ্লেস হয়ে যায়। প্রপার্টি যখন ম্যাচ করে তখন ভ্যালুগুলো কি হয়? পরেরটা দিয়ে রিপ্লেস হবে। পরে কোনটা? এটা এটা হচ্ছে কি টেক্সট অ্যালাইন রাইট, এরপর এটা হচ্ছে যে কি টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এখানে রাইটের জায়গায় সেন্টারটা রিপ্লেস হয়ে যাবে। যেটা পরে সেটাই হচ্ছে কি আউটপুটে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো। ওকে, যেটার লাস্টে সেটারই পাওয়ারটা বেশি, এটা একটু হলে ধরে রাখেন। তবে এটার আবার উল্টা ব্যাখ্যা আছে। তো আপাতত এটা বুঝি, যদি আপনার একই এলিমেন্টের মধ্যে একাধিক সিলেক্টর ইউজ হয়, সেগুলোর ভিতরে যদি কি থাকে একই রকম প্রপার্টি থাকে, তাহলে ভ্যালুগুলো কি হবে? রিপ্লেস হবে। এক্ষেত্রে কোনটা রিপ্লেস হবে? যেটার পাওয়ার বেশি সেটা কি রিপ্লেস হবে, যেটার পাওয়ার বেশি সেটা কি রিপ্লেস হবে। H1 এর তুলনায় H1 কি HTML ট্যাগ সিলেক্টর, এটা হচ্ছে কি ক্লাস সিলেক্টর। ট্যাগ সিলেক্টরের তুলনায় ক্লাস সিলেক্টরের পাওয়ারটা কি বেশি, দ্যাটস ওয়াই এটা এখানে কি হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? এরপরে দেখেন, ধর আমি এখানে এসে দিয়েছিলাম কি কালার হচ্ছে কি ইয়েলো, এখানে কালার আছে কি রেড, হ্যাঁ, আমি এখানে এসে বলতেছি তুমি হচ্ছে কালার এখন থেকে কি রেড, কালার রেড হয়ে গেছে। এটা কেন বলেন তো? ট্যাগ সিলেক্টরের পরিবর্তে আপনার এখানে আমরা ইউজ করছিলাম কি, সরি, ট্যাগ সিলেক্টরের সাথে ইউজ করছিলাম ক্লাস সিলেক্টর। আর ট্যাগ সিলেক্টরের তুলনায় ক্লাস সিলেক্টরের পাওয়ারটা হচ্ছে কি বেশি, পাওয়ার বেশি, দ্যাটস ওয়াই এটা। এবার দেখেন আমরা এখানে একটা আইডি ইউজ করছি, আইডি, হ্যাঁ সেটাই আসছে, আইডি নিচ্ছে। বললাম হচ্ছে কি কালার টমেটো, হ্যাঁ টমেটো দিলাম, হ্যাঁ টমেটো দিলাম, হ্যাঁ এভাবে আইডি দিলে হবে না, এটা হচ্ছে হ্যাশ, বললাম হচ্ছে কালার টমেটো, তো ঠিক আছে না? এই কালার টমেটোটা আমরা এখানে আনলাম, এখানে এনে বললাম হচ্ছে কি আইডি ইকুয়াল টু কালার টমেটো। ঘটনা বুঝেন, এখানে কালার আছে কি ইয়েলো, এরপর কালার আছে হচ্ছে কি রেড, ওটার নাম দেখে বোঝা যাচ্ছে রাইট। এটা কালার আছে কি টমেটো, এটা HTML ট্যাগ সিলেক্টর। এটার পরে যখন এটা ইউজ করতেছিলাম এটা পাচ্ছিল, বলছিলাম কি ট্যাগ সিলেক্টরের তুলনায় ক্লাস সিলেক্টরের পাওয়ারটা বেশি। এখন না একটা আইডি সিলেক্টর ইউজ করলাম, সেখানে আমরা একটা সেম কালার রাখলাম। তাহলে দেখেন কালার এখানেও আছে, কালার কি এখানেও আছে, কালার এখানেও আছে, তাহলে কিছু একটা এখানে ঘটবে, কিছু চেঞ্জ বোঝা গেছে? টমেটো কালার হবে, তার মানে কি আইডির পাওয়ারটা এখন কি বেশি। আর আইডি পাওয়ার বেশি হলে অসুবিধা ছিল না, যদি প্রপার্টিগুলো ভিন্ন ভিন্ন হতো তাহলে কোনো অসুবিধা হতো না। প্রপার্টি ভিন্ন ভিন্ন হলে কি হতো, এই নতুন একটা প্রপার্টি এখানে যে অ্যাড হইতো, এটা থেকে নতুন একটা প্রপার্টি ওটার মধ্যে অ্যাড হইতো, হ্যাঁ এটা থেকে নতুন একটা প্রপার্টি ওখানে যে কি অ্যাড হতো। যেহেতু প্রপার্টিগুলো সেম, তাহলে কি হয়ে যাচ্ছে ভ্যালুগুলা রিপ্লেস হচ্ছে। কাকে কে রিপ্লেস করবে? যার পাওয়ার বেশি সে কম পাওয়ারটাকে রিপ্লেস করে দিয়ে দেবে। একটু কনসেপ্ট ক্লিয়ার? একটু এভাবে একটা অ্যাপ্লাই করেন তো। না এখানে এটা একটা ভালো কোশ্চেন, দেখেন আগে পরের এখানে কোনো ইস্যুস নাই, এটা অটোমেটিক্যালি HTML এর ব্রেনের মধ্যে আসছে যে ক্লাস আইডি একসাথে থাকে, HTML ট্যাগ একসাথে থাকে, তাহলে এগুলো প্রায়োরিটি ওরা ওইভাবে কি ওদের ব্রেনে সেট করা আছে। আমরা আগে লিখি পরে লিখে কোনো অসুবিধা নাই। এই জিনিসটা একটু আপনারা একটা অ্যাপ্লাই করে দেখেন তো কাজ করে কিনা। হ্যাঁ না না, লাস্টে ফার্স্টের বললে বিষয় নাই, বিষয় হচ্ছে যে আপনার এই যে কার আইডির পাওয়ার তো সবচেয়ে বেশি। ধরেন এটার হলো যে ধরেন কথার কথা এটা হলো 5 মার্ক পাবে সে, এটা হলো যে ধরেন 2 মার্ক পাবে, এটা হচ্ছে 1 মার্ক পাবে। হ্যাঁ আবার হচ্ছে যে আপনার কোশ্চেন যদি এরকম হয়, ধরেন এটার মধ্যে যে প্রপার্টি আছে এটার মধ্যে সেম প্রপার্টি আছে, হ্যাঁ কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ ভিন্ন, তাহলে তখন এটা পেয়ে যাবে, পরেরটা পেয়ে যাবে, পরেরটা পেয়ে যাবে, লাস্টটা পেয়ে যাবে। একটু এটা অ্যাপ্লাই করেন প্লিজ, এভাবে একসাথে কি HTML ট্যাগ নেম, তারপরে ক্লাস নেম, আইডি নেম একটা অ্যাপ্লাই করেন,
হ্যাঁ, আপনারা প্রথমে এটা তুলেন, তারপর আমি HTML দিচ্ছি আপনাদের। হ্যাঁ, একটু করেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন, আপনারা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। এখানে আরেকটা সিরিয়াসটা দেখেন, সিম্পল। হ্যাঁ, আমি এটা একটু ছোট করে দিই, তাহলে আপনি বুঝতে দেখতে পারবেন। H1 টেক্সট সেন্টার ফন্ট সাইজ। আমরা প্রপার্টি ভ্যালুগুলো শিখবো, এরপরে দেখবেন এখানে আমরা সবই প্রপার্টি ভ্যালু শিকারই কাজ। হ্যাঁ, এগুলো শিখবো, জাস্ট আগে একটা ধারণা নিচ্ছি আর কি কিভাবে কাজ করে এগুলো। আচ্ছা, আমরা যে প্রায়োরিটির বিষয়টা যেটা ছিল না, এটা একটু প্লিজ খেয়াল করেন। প্রায়োরিটিটা কিন্তু আমরা এমনি এমনি বলতেছি না, যেটা বললাম এটা একটা বাস্তব অ্যাকচুয়ালি ব্যাখ্যা দেখে আসি। হ্যাঁ, চলো সিএসএস থেকে আমরা যদি হচ্ছে চলে যাই সিএসএস সিলেক্টর থেকে কোথায় রাখছে জানি এটা। এখানে একটা দেখেন একটু। হ্যাঁ, এটা হচ্ছে কি, এদের কি ধরনের সিলেক্টর বলেন তো? এটা HTML ট্যাগ সিলেক্টর, HTML ট্যাগ নেম সিলেক্টর। তার ভ্যালু দেখেন 1। এটা হচ্ছে তার পাওয়ার আর কি, এটা হচ্ছে পাওয়ার হচ্ছে কত? 1। এরপর হচ্ছে পি, এটা হচ্ছে একটা HTML ট্যাগ সিলেক্টর। এটা ডট টেস্ট, এটা কি? ক্লাস সিলেক্টর। এটা ভ্যালু কত দুইটা দেখেন তো? 11। তার মানে কি দাঁড়াচ্ছে, HTML ট্যাগ সিলেক্টর হচ্ছে কি 1, আর ক্লাস সিলেক্টর হচ্ছে কত? 10। এই যে 1 10 দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এরপর হচ্ছে এটা কি ট্যাগ সিলেক্টর, এটা হচ্ছে আইডি সিলেক্টর। আর এখানে 101, তার মানে হচ্ছে কি ট্যাগ সিলেক্টর হচ্ছে 1 আর 100 হচ্ছে কার জন্য? আইডি। তাহলে দেখেন তো তিনটে যদি পাশাপাশি বসান, HTML ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর আর হচ্ছে কি আইডি সিলেক্টর, কার পাওয়ার বেশি? 100। এটা 10, এটা 1, অটোমেটিক্যালি যেটা পাওয়ার বেশি সেটা কি ক্ষমতা চলে আসতেছে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এটা হচ্ছে কি ইনলাইন সিলেক্টর। এর পাওয়ার দেখেন 1000। তাহলে আইডি থাকুক আর যাই থাকুক না কেন, এটার ক্ষমতা তখন কার? এটা মানে অর্থাৎ আপনার সুন্দর করে একটা সিএসএস ফাইল আছে, এক্সটার্নাল ফাইল আছে, অথবা ইন্টারনাল একটা সিএসএস সুন্দর করে লেখা আছে, যত কিছু থাক না কেন, যখন আপনি ইনলাইন লিখবেন ওগুলো সব কিছু হিসাব নিকাশ কি বাদ। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপর ওরা আপনার একটা ধাঁধা দিয়েছে, ধাঁধা যে এটা হলে এটার পাওয়ার কত। এই আপনার যদি কোশ্চেন মধ্যে এরকম করে কিছু এটা দেওয়া হয়, হ্যাঁ, এটা পাওয়ার বের করার জন্য পারবে না বের করতে? তিনদের সিলেক্টরে কয়েক ধরনেরই হয়, একটা হচ্ছে কি HTML ট্যাগ সিলেক্টর, একটা হচ্ছে কি ক্লাস সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর, একটা ইনলাইন সিলেক্টর। এবার এগুলোর অনেক ধরন আছে না আরো, সেটা পরে, বাট এগুলো এইভাবে হয় আর কি। আর একটা আছে হচ্ছে যে ইউনিভার্সাল সিলেক্টর, এটা অ্যাস্টার দিয়ে করে। এটা ভ্যালু হচ্ছে দেখেন 0। মানে ধরেন এগুলো কিছুই নাই, তখন এটা কাজ করবে যদি আপনি ইউজ করেন আর কি। আর এগুলা এটা ইউজ করার পরে 1 বাই 1 এগুলো ইউজ করা শুরু করে, তখন আর এটার কোনো পাওয়ার থাকবে না, যেহেতু এটা পাওয়ার সবচেয়ে কি কম। আর এগুলো বলা হচ্ছে কি দেখেন তো। হ্যাঁ, জি, এক্সাম সব আসতে পারে। বুঝি না আপু। এই যে তখন আপনি ইয়ে করবেন যে আইডির পাওয়ার কত? 100। এটা হলো পি মানে স্টিমার সিলেক্টর, এটা পাওয়ার হচ্ছে কত? 1। এটা হচ্ছে আবার কি 100, তাহলে 201। এই মিনিমাম সিস্টেম। ওকে, ইনলাইন স্টাইল আমরা দেখছি আইডি এভাবে লিখে, ক্লাস সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর এগুলো হচ্ছে কি এভাবে লিখে, তার হচ্ছে এলিমেন্টস এভাবে লিখে। এগুলো আমরা পরে আসলে ধীরে ধীরে কি দেখবো আর কি। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার সবাই? আশা করি আমার মনে হয় কোনো ঝামেলা নাই। আর এখানে দেখেন আরেকটা জিনিস একটু দেখে যাই, এই সিলেক্টর আমরা এখানে বলতেছিল কি সিলেক্টর মেইনলি কি দুই উপায়ে কি লিখে, এটাকে আমরা এখানে দেখতেছিলাম। হ্যাঁ, মেইনলি আমরা দুই উপায়ে লিখি, একটা হচ্ছে কি HTML ট্যাগ সিলেক্টর, একটা হচ্ছে কি ইউজার ডিফাইন সিলেক্টর। আর ইউজার ডিফাইন সিলেক্টরটাও মেইনলি আমরা বলছিলাম কি এখানে দুই উপায়ে লিখে, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে কি ক্লাস। এটা ঠিক আছে, তবে অফিসিয়ালি এরা আরো এটারে কি বড় করছে, জিনিসটা আরো কি করছে বড় করছে। ওরা বলতেছে কি সিএসএস সিলেক্টর হচ্ছে 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। একটা হচ্ছে কি সিম্পল সিলেক্টর, একটা হচ্ছে কম্বিনেটর সিলেক্টর, একটা হচ্ছে সুডো ক্লাস সিলেক্টর, একটা হচ্ছে সুডো এলিমেন্ট সিলেক্টর, একটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর।
কি কি একটু বলেন তো মুখে মুখে আপনারা। সিলেক্টর 5 ধরনের, কি কি? সিম্বল সিলেক্টর, তারপরে কি কম্বিনেটর সিলেক্টর, তারপরে সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, আর একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট সিলেক্টর। ওকে, এবার এগুলা কি কিভাবে কাজ করে আমরা ধীরে ধীরে শিখবো, আপাতত মাথা ঝামেলা নেওয়ার দরকার নাই, শুধু এতটুকু দেখেন। প্রথমটা আমরা একটু দেখি, হ্যাঁ, সিম্বল সিলেক্টর। এটার মধ্যে কি আছে দেখেন তো, সিলেক্ট এলিমেন্ট বেসড অন নেম আইডি ক্লাস। তার মানে আমরা দেখুন যেটা শিখলাম এটা হচ্ছে কি সিম্বল সিলেক্টর। বলছে সিলেক্ট এলিমেন্টস, এই যে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি, এগুলো কি এলিমেন্টস, এগুলো হচ্ছে কি এলিমেন্ট। সিলেক্ট এলিমেন্ট বেসড অন নেম মানে হচ্ছে কি এলিমেন্টের যে নাম তার উপরে বেসড করে তাকে সিলেক্ট করা। যেমন হচ্ছে এইটা এলিমেন্টের নামের উপর বেসড করে সিলেক্ট করে আমরা একটা সিলেক্টর লিখে ফেললাম। ওকে, এর মধ্যে সিলেক্ট এলিমেন্টস বেসড অন আইডি মানে আইডির উপরে বেসড করে, আইডির উপরে বেসড করে একটা সিলেক্টর কি লিখে ফেলা। এরপরে সিলেক্ট এলিমেন্টস বেসড অন ক্লাস, দ্যাট মিন্স ক্লাসের উপরে বেস করে আপনার কি এখানে সিলেক্টর লিখে ফেলা। ওটা ক্লিয়ার? ওকে, নাইস। তারপরে যেগুলো আছে এগুলো আমরা ধীরে ধীরে দেখবো, শিখবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে আরেকটা কিছু চেঞ্জ করে চলো, হ্যাঁ, কিছু নাই এখানে, এগুলা থাক অথবা না থাকলেও সমস্যা নেই, আপাতত ফেলে দিই। ক্লাস শুধু থাক, ক্লাস। আচ্ছা, ওকে, এটা আবার কি একদম ফ্রেশ হয়ে গেল আবার, হ্যাঁ, এটা তো কোনো ঝামেলা নেই আমাদের। এবার আমরা এখানে আসি, এখানে এসে ধর একটা স্টার দিলাম, এটা পাওয়ার কত? 0। বললাম হচ্ছে কি কালার রেড, ফন্ট সাইজ বললাম হচ্ছে যে কি 40 পিক্সেল। ও ঝামেলা নেটটুকু আমাদের, হ্যাঁ। এরপরে আর কি বলা যায়, ধর বললাম কি টেক্সট লাইন, আপাতত আমরা এটুকুলে নিয়ে থাকি সেন্টার। আচ্ছা, এবার দেখেন তো কি হয়, সব একরকম হয়ে গেছে না? ফন্ট সাইজ দেখেন একই রকম অবস্থা, হ্যাঁ। আচ্ছা, এটা একটা চিকন, এটা হলো মোটা, এগুলো একটা সমান করে দিয়ে আসে। এটা বলি হচ্ছে যে এগুলো যে কোনো জায়গায় লিখে দেয়, সমস্যা নাই। ফন্ট ওয়েট এগুলো আমরা শিখবো, কিন্তু এগুলো নিয়ে হচ্ছে অডিট হওয়ার কিছু নাই, হ্যাঁ, সবগুলো এখন একই রকম মোটা হয়ে গেছে দেখেন। ওকে, আচ্ছা, এখানে ঘটনাটা কি করতেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যাস্টার তো আমার কি এইচ ওয়ান মিন করা নাই, আর বডিকেও মিন করা নাই, আবার ইমেজকেও মিন করা নাই। অ্যাস্টার বলতে যেটা বুঝে, অ্যাস্টার মানে হচ্ছে অল, হ্যাঁ, ইউনিভার্সাল অল। আপনার এখানে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোর জন্য অ্যাস্টার হচ্ছে কমন। তার মানে আপনি অ্যাস্টারের ভিতরে যে প্রপার্টি ভ্যালুগুলো থাকবে সেগুলো সবার জন্য কি কমনলি পেয়ে যাবেন। এখানে আমি একটু এখান থেকে দেখাই আপনাদেরকে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে জিনিসটা বুঝতে পারি, হ্যাঁ। এইভাবে আপনি কোনো একটা এলিমেন্টের উপর রাইট বাটন ক্লিক করলে, ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্টে যান, তাহলে সেটার কোডটা আপনি দেখতে পাবেন। কি বললাম, কোন এলিমেন্টের উপরে রাইট বাটন ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্টে যান, ইন্সপেক্ট এলিমেন্টে যান, তাহলে তার সোর্স কোডটা আপনি কি দেখতে পাবেন, হ্যাঁ। সোর্স কোডটার এটা অনেক সময় এটা এরকম থাকে, হ্যাঁ, তো অনেক সময় আবার হচ্ছে যে ডান পাশ বাম পাশে থাকে, তো এগুলো একটু দেখে আপনার ঠিক করবেন আর কি, হ্যাঁ। কোন দিক দিয়ে এটা ঠিক করে, আমার কাছে এই প্যাটার্নটা ভালো লাগে, আমি এই প্যাটার্ন নিয়ে আসলাম। দেখেন আমার H1 সিলেক্ট করা আছে না এখানে HTML এ, এখানে H1 এর কি এখানে CS টা চলে আসছে, দেখা যায় আপনাদের এ থেকে, মানে কোড বোঝা যাবে না হয়তো, কিন্তু দেখা তো যাচ্ছে। আবার দেখেন আমি যে এটা সিলেক্ট করতেছি, এখানে দেখেন আমার পরের লাইনটা সিলেক্ট হচ্ছে, হ্যাঁ, এটা সিলেক্ট হচ্ছে, আবার এটা দেখেন এটার কোডটা এখানে কি চলে আসছে, এটা সিলেক্ট করতেছি, এই পি সিলেক্ট করতেছি এখান থেকে, পি সিলেক্ট হচ্ছে, আবার এখানে কোডটা কি চলে, তার মানে কি এইদিকে আমার HTML কোডটা দেখা যায়, আর এদিকে আমার কি CSS কোডটা দেখা যায়, হ্যাঁ। এটা অনেক খুব কাজের, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। এবার জিনিসটা দেখেন, আমি এই এখানে এসে বললাম হচ্ছে, ধরেন হচ্ছে যে H1 দিচ্ছে, অথবা এখানে সরাসরি ক্লাস লিখতে পারি, যেকোনো কিছু লিখতে পারি, কোনো সমস্যা নেই। ধরে দিলাম হচ্ছে কথার কথা হচ্ছে টেক্সট রাইট দিলাম, হ্যাঁ, টেক্সট রাইট, এটা তো বললাম হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট দিলাম, হ্যাঁ। দেখেন এটা হচ্ছে একটা সিলেক্টরের নাম, এটা লিখে যদি এখান থেকে ভিতরে যদি লিখি লেফট,
তাহলে ঘটনা কি করতে বলেন তো, আমি এটা জাস্ট নাম, সে আইডেন্টিফাই করলো, ডিলিশন করলো HTML এলিমেন্টের সাথে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হবে কার, লেফট। হ্যাঁ, সো এটার উপরে ডিপেন্ড করে আমরা থাকবো না, টেক্সট রাইট দিলাম। এবার দেখেন আমি যদি এই যে PH1 যেটা আছে এখানে যদি আমি অথবা এই যে ইমেজ অথবা এই যে কোনোটাকে বললাম হচ্ছে কি টেক্সট রাইট, এটাকে বললাম। হ্যাঁ, এবার গণনাটা কি করবে দেখেন, H1 এতক্ষণ পাচ্ছিল কাকে, এটা ইউনিভার্সালকে পাচ্ছে, এখন ইউনিভার্সালকে পাবে, শুধুমাত্র টেক্সট অ্যালাইনটা এসে কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে, শুধুমাত্র টেক্সট অ্যালাইনটা কি হবে, রিপ্লেস হয়ে যাবে। কেন, কারণ হচ্ছে আমরা জানি ইউনিভার্সাল সিলেক্টর অথবা কি HTML ট্যাগ নেম সিলেক্টর এগুলোর একটা কি আছে, হায়ারার্কি আছে। HTML ট্যাগ নেম সিলেক্টরের হায়ারার্কি হচ্ছে কত, 1, পাওয়ার হচ্ছে 1, আর ইউনিভার্সালের হচ্ছে 0, আর এটার হচ্ছে কত, 100 না 10, আইডি হচ্ছে কি 100, ইনলাইন সিলেক্টর হচ্ছে কত, 1000। ডেঞ্জারাস অবস্থা। তখন যেহেতু এটার পাওয়ার কি 10, তাহলে 0 থেকে 10 নিশ্চয়ই বেশি, তখন হচ্ছে এটা রিপ্লেস হবে। রিপ্লেস কোনটা হবে, যেটার হচ্ছে প্রপার্টি সেম হবে সেটা রিপ্লেস হবে, প্রপার্টি সেম না হলে আবার কি রিপ্লেস হওয়ার কিছু নাই। তাহলে ক্লিক করেন, দেখেন এটা চলে গেছে। এতটুকু আমরা বুঝতে পারছি সুন্দর করে, আলহামদুলিল্লাহ, এতটুকু বুঝলেই এনাফ। হ্যাঁ, এবার জিনিস দেখেন, এনার সাথে কোডটা ধরে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন H1 আমি রাখলাম, H1 এর সাথে দেখেন দুইটা কোডই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। স্ট্যাকের মধ্যে দেখেন সব কোডই আছে, শুধুমাত্র লাস্ট লাইনটা কি ক্রস হয়ে আছে, আর এটা এখন এখান থেকে অ্যাক্টিভ হয়ে আছে। ক্লিয়ার? এবার দেখেন আমি এখানে আরেকটা দিচ্ছি, ধরেন এটা দিলাম হচ্ছে কি কালার গ্রিন। ওকে, এর মধ্যে আমি বলতেছি হচ্ছে কি তোমার কালার হচ্ছে গ্রিন। এবার এই কালার গ্রিনটা আপনি হচ্ছে সেন্টার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন অথবা অন্য কোনোটার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি এটার মধ্যে অ্যাপ্লাই করি, সমস্যা নেই, চলেন এটার মধ্যে অ্যাপ্লাই করলাম। এবার দেখেন কালার গ্রিন হয়ে গেল। এবার এইখানে কোডটা দেখেন, এটার জন্য তিনটা সিলেক্টর এখানে কাজ করতেছে। এটা হচ্ছে কি ইউনিভার্সাল, একটা হলো কি এটা, একটা হলো এটা। দেখেন ইউনিভার্সালের সব পাচ্ছে, কিন্তু দুইটা আবার কি ক্রস হয়ে আছে, ক্রস মানে ডিলিট, এটা আর কি কাজ করবে না। এটা থেকে এটা পাচ্ছে, এবার এটা থেকে কি কালারটা পাচ্ছে। তার মানে যতগুলো সিলেক্টর থাকবে সবগুলাই আমার কাজ করবে। যদি প্রপার্টি সেম হয় তাহলে রিপ্লেস হবে, আর প্রপার্টি সেম না হলে সবগুলোই সুন্দর করে কি আমাদের আউটপুটে দেখাবে। কথা বোঝা যাচ্ছে? আবার এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে ধরেন আর আপনি চাচ্ছেন এটা পাওয়ার বেশি, আপনি জানেন, তাও আপনি বলছেন যে না আমার এটাই পাইতে হবে। হ্যাঁ, এবার এইখানে আপনাকে এসে বলতে হবে এটা এখানে আছে নাকি, এটা এখানে নাই, এটা এখানে আছে। আচ্ছা, তখন আপনারা বলতেছে ইম্পর্টেন্ট, এফ এক্সক্লেমেটরি সাইন দিয়ে বলতে হবে কি ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট না বলে দেবে সেটার পাওয়ার আবার কি সবার চেয়ে বেশি। এবারে সেটা যত হাজার দিতে পারেন এই আর কি। এবার আমি এখানে এসে বললাম হচ্ছে কি ইম্পর্টেন্ট, মানে একটা স্পেস দিয়ে বলতে হবে, এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট বলতে হবে। হ্যাঁ, দিয়ে সেভ দেন, আবার হচ্ছে ওইটাই পাবেন। আবার আপনি যদি খুশি হয়ে যদি সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট দিয়ে দেন, হ্যাঁ, তাহলে আবার নর্মাল হয়ে যাবে আর কি, তখন নর্মাল হায়ারার্কি হিসাবে এটা আবার কাজ করবে। কথা ক্লিয়ার সবাই? এইভাবে একটু বুঝে দেখেন, নিজের মতো করে নিজের চিন্তা থেকে একটা অ্যাপ্লাই করতে পারেন কিনা কিছু দেখেন তো। আমি আর দেখালাম না আপনাদেরকে, আমার সিএস কোডটা শুধু থাকলো, আপনারা আপনার মতো করে ভাবেন, ভেবে কিছু একটা অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে হচ্ছে রিপ্লেস হয় কিনা এটা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু খুব দরকার, আমরা এটা কিন্তু করি যে একটা কমন কোড থাকে, তার উপর সাথে অন্যান্য সিলেক্টর ইউজ করা হয়, তাহলে দেখা যাবে যে কি ওই হায়ারার্কির কারণে কোনটা পাচ্ছে কোনটা পাচ্ছে না, আপনি বুঝতে পারবেন যে কে কাকে রিপ্লেস করতেছে। একটা প্লিজ অ্যাপ্লাই করে দেখেন, নিজের মতো করে কিছু একটা করেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, আমরা সিএসএস এর ইন্ট্রোডাকশনটা করলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সিএসএস এর হচ্ছে প্রপার্টিগুলো শিখবো আর কি। হ্যাঁ, সিএসএস এর অ্যাকচুয়ালি প্রপার্টিগুলো শিখলে এরপরে কাজ সেগুলো অ্যাপ্লাই করা। সো আমাদের দেখবেন যে আগামী ইনশাআল্লাহ 2টা ক্লাসের মধ্যে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে ব্যাপারগুলো। হ্যাঁ, তো ক্লাসগুলো মিস দিয়েন না, আর আপনাদের কাছে এই ফাইলটা তো আছে সবার। হ্যাঁ, তো বাসায় একটু এগুলো দেখেন একটু। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।